আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। এনআইটি এবং ওয়েস্টার্নের সকল শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এর পরীক্ষার জন্য একটা ওয়ান শট ক্লাস এবং সেই সাথে সাজেশন প্রোভাইড করবো আর কি এই টিউটোরিয়ালে। সো তোমরা হচ্ছে ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা, আশা করি উপকৃত হবা। তাহলে আমরা শুরু করি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস হচ্ছে তোমাদের 2 ক্রেডিটের একটা সাবজেক্ট, তোমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের। এটাতে মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যাল কোনো কিছু নেই। সো হচ্ছে থিওরি সাবজেক্ট আর কি। তোমার হচ্ছে 2 ক্রেডিটের সাবজেক্ট। এটা 60 মার্কের পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে। আর হচ্ছে তোমার 40 মার্ক হচ্ছে তোমার টিসি এবং থিওরি কন্টিনিউয়াস আর কি, তোমার 40 মার্ক থাকবে, ঠিক আছে। সো হচ্ছে আমরা তাহলে এটা সাজেশন এবং হচ্ছে এ টু জেড একটা ক্লাস করবো রচনামূলক প্রশ্নগুলোর উপরে। তাহলে তোমাদের হচ্ছে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসে তোমাদের হচ্ছে ইউনিট আছে টোটাল 10টা ইউনিট আছে, ঠিক আছে। এইখানে মেইনলি আসলে কি নিয়ে আলোচনা, বিভিন্ন মেটেরিয়ালস মানে পদার্থের আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সকল আমরা মেটেরিয়ালস ইউজ করি আর কি, যেমন সেমিকন্ডাক্টর, লাইক তোমার হচ্ছে ইনসুলেটর, কন্ডাক্টর, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাসিয়াস মেটেরিয়ালস, সলিড এবং লিকুইড মেটেরিয়ালস, ইনসুলেটিং মেটেরিয়ালস। এই যে মেটেরিয়ালস গুলোর ফিচার্স এবং হচ্ছে তোমার এর হচ্ছে গুণাবলী বা হচ্ছে তোমার বৈশিষ্ট্য, এগুলো নিয়ে মেইনলি হচ্ছে আলোচনা। আর এগুলো যে অ্যাপ্লিকেশন কোথায়, এই বিষয়গুলো নিয়ে টুকটাক বিস্তারিত বলা যায় যে আলোচনা আছে আর কি। তাহলে দেখো আমাদের প্রথম অধ্যায়ের দিকে যদি লক্ষ্য করি, কন্ডাক্টিং এবং নন কন্ডাক্টিং মেটেরিয়ালস, এটা বাংলাকরণ করলে আসলে কি বোঝাচ্ছে? কন্ডাক্টিং এবং নন কন্ডাক্টিং মেটেরিয়ালস মানে, কন্ডাক্টিং মানে হচ্ছে পরিবাহী এবং নন কন্ডাক্টিং মানে হচ্ছে কি অপরিবাহী মেটেরিয়ালস, মানে পরিবাহী এবং অপরিবাহী মেটেরিয়ালস নিয়ে তোমার হচ্ছে বিস্তারিত আলোচনা আছে আর কি। তো প্রথম অধ্যায় থেকে আসলে কি পড়বা তুমি? প্রথম অধ্যায় থেকে আমি যদি রচনামূলকের কথা বলি, আমি একটা সাজেশন লিখে রাখছি, মোটামুটি অ্যানালাইসিস করছি বেশ কিছুক্ষণ সময়, তারপর আমি এই সাজেশনটা লিখছি রচনামূলকের জন্য। তোমরা প্রথম অধ্যায় থেকে যেটা পড়বা, পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সহ এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন পূরক বর্ণনা। আচ্ছা, এই রচনামূলকটা যদি তুমি পড়ো, তাহলে এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত গুলা চলে আসবে, ঠিক আছে। সো এই রচনামূলকটা পড়তে হবে। আচ্ছা আচ্ছা আমি যদি আচ্ছা প্রথমে একটু সাজেশনটা একটা বিস্তারিত বলে নেই, কি কি আসলে আমি লিখছি। তারপর হচ্ছে এখানে যে রচনামূলক গুলো লিখছি, এই রচনামূলক গুলো আমার মতো করে একটু সংক্ষেপে বর্ণনা করবো এবং হচ্ছে একটু যদি বিস্তারিত ডিটেলস বলতে হয় তাহলে ডিটেলস বলবো আর কি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে যদি আমি একটু বলি অতি সংক্ষিপ্তর কথা যদি বলি, তাহলে অতি সংক্ষিপ্ত আমার কাছে যে বইটা আছে এটা হচ্ছে নতুন বই, সর্বশেষ লাস্ট এডিশন 2025-এর। তো এই বইয়ের লাস্টে তোমাদের বোর্ড কোশ্চেন আছে। বোর্ড কোশ্চেন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে 5টা বোর্ড কোয়েশ্চেন আছে, এদিকে আবার সাজেশন দেওয়া আছে। আচ্ছা, 5টা বোর্ড কোয়েশ্চেনে তুমি যে এখন যেহেতু রিভাইজ করবা বা যারা একবারেও পড়ো নাই, সবার জন্য বলতেছি, প্রথমে এই 5টা কোয়েশ্চেন তুমি চিড়ে নাও একসাথে। 5টা কোয়েশ্চেন বই থেকে আলাদাভাবে চিড়ে সেটা স্টেপলার করে নাও। স্টেপলার করে তোমার মূল কাজ হবে প্রথমে এই 5টা প্রশ্নেতে কি আছে, 10টা করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। 10টা করে তার মানে কি 50টা প্রশ্ন। দেখো এই প্রশ্ন 2021 সালে আছে, এইখানে যে 21 সালে যে প্রশ্নগুলো আছে 10টা প্রশ্ন, এগুলো কিন্তু আবার 22-এ রিপিট হয়েছে বা 23-এ রিপিট হয়েছে। তো ওভারঅল কিন্তু তোমার হচ্ছে কি 50টা প্রশ্ন হবে না, ওভারঅল ধরতে পারো 30 থেকে 32টা প্রশ্ন হবে। আমি ধরে নিলাম 50টা প্রশ্ন, তুমি সেপারেটলি একটা প্রশ্ন একটা এই প্রশ্নটা ধরলা, এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত যে কয়টা আছে সব কয়টা তুমি পড়ে ফেলবা। তোমার এখানে যে অধ্যায় সংকেত দেওয়া আছে, এত নাম্বার পৃষ্ঠা, এত নাম্বার অধ্যায়, তুমি এটা জাস্ট বের করবা, মুখস্থ করে ফেলবা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এই যে এই সাবজেক্টের তোমার যে 5টা যে বোর্ড কোয়েশ্চেন আছে, এই 5টা বোর্ড কোয়েশ্চেনের তুমি অতি সংক্ষিপ্ত গুলা তোমার মতো করে করে ফেলবা। যদি কোনোটাতে প্রবলেম হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি বুঝাই দেবো সুন্দরভাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে অতি সংক্ষিপ্তের জন্য। তাহলে অতি সংক্ষিপ্ত হচ্ছে তুমি যদি এই 5টা বোর্ড কোয়েশ্চেন পড়ো, তাহলে এর বাইরে আসবে না। এর বাইরে যদি আসে, তাহলে আমি যে রচনামূলকের যে সাজেশনটা যেটা দিচ্ছি, এই রচনামূলকের সাজেশনটা তো আমি সমাধান করে দিব বা তুমি নিজেও করবা। তো এই যে রচনামূলকটা ডিটেলস পড়ার কারণে তোমার অতি সংক্ষিপ্ত গুলাও হয়ে যাবে। রচনামূলক গুলা যদি তুমি ডিটেলস বুঝো, তাহলে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত গুলা হয়ে যাবে। এটার ভিতরে অনেক অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত আছে, ঠিক আছে। তো তাহলে প্রথম হচ্ছে কি অতি সংক্ষিপ্তের জন্য যে সাজেশনটা দিলাম, সেটা হচ্ছে তোমার 5টা বোর্ড কোয়েশ্চেনের তুমি অতি সংক্ষিপ্ত গুলো পড়বা। এটা তোমার পড়তে সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে, ঠিক আছে, 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। তুমি 5টা বোর্ডের রচনা সরি অতি সংক্ষিপ্ত গুলো পড়ে ফেললা। ওকে।
আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত সাজেশন আমরা বুঝলাম কি পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা রচনামূলক যে সাজেশনটা আমি যেটা দিচ্ছি এর বাইরে আসবে না, হ্যাঁ, 100% ইনশাল্লাহ আসবে না। এইখানে যে 7-8টা রচনামূলক লিখছি এইগুলোর ভিতর থেকেই তুমি 5টা রচনামূলক মানে 100% ইনশাল্লাহ গ্যারেন্টি মানে পাবাই মানে পরীক্ষাতে, ঠিক আছে। তাহলে দেখো, প্রথম যে রচনামূলক যেটা লিখছি এটা হচ্ছে প্রথম অধ্যায়ের পরিবাহী, অর্ধপরিবাহী ও পরিবাহী পদার্থের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সহ অঙ্কন পূর্বক বর্ণনা। তার মানে পরিবাহী তোমার এনার্জি ব্যান্ড আঁকবা, অর্ধপরিবাহীর এনার্জি ব্যান্ড একটা আছে চিত্রটা আঁকবা, অপরিবাহীর এনার্জি ব্যান্ড আঁকবা, সেই সাথে পরিবাহীর সংজ্ঞা লিখলা, একটা উদাহরণ দিলা, অর্ধপরিবাহীর সংজ্ঞা লিখলা, উদাহরণ দিলা, অপরিবাহীর সংজ্ঞা লিখলা, উদাহরণ দিলা, শেষ। আচ্ছা, পরবর্তীতে 2 নম্বর যে রচনামূলক যেটা লিখছি, তাহলে প্রথম অধ্যায় থেকে কিন্তু একটা রচনামূলক আর কি। এই যে এই 2 নম্বর যে রচনামূলকটা আছে কি, কন্টাক্ট মেটেরিয়ালস, মানে কন্টাক্ট মানে হচ্ছে কি সংযোগ স্থল। মানে আমরা ইলেকট্রিক্যালের যে বিভিন্ন মেশিনস আছে, ডিভাইস আছে বা ইনস্ট্রুমেন্টের, যে আমরা এই কন্টাক্ট মানে দুইটা সংযোগ স্থলের যে মেটেরিয়ালসটা ইউজ করি সেটাকে মিলিয়ে কি বলে, কন্টাক্ট মেটেরিয়ালস বলে। মানে দুইটা জাস্ট কি করা হয়, যে দুইটা দুইটা তোমার হচ্ছে কি দুইটা পাতকে যদি একসাথে সংযোগ করতে যায় তাহলে কি লাগে, একটা মেটেরিয়ালস লাগে। তো এই যে মেটেরিয়ালসটাকে আমরা বলি কন্টাক্ট মেটেরিয়ালস। তাহলে এই কন্টাক্ট মেটেরিয়ালস কাকে বলে, ভালো ভালো কন্টাক্ট মেটেরিয়ালস এর গুণাবলী। তাহলে এটা তুমি হচ্ছে কি রচনামূলক এই অধ্যায় নাম্বার 2 এর। আচ্ছা, এরপরে যেটা রাখছি মোস্ট ইম্পর্টেন্ট, ব্রাশ হিসেবে, ব্রাশ মেটেরিয়াল হিসেবে কপার, কার্বন ও গ্রাফাইটের পারস্পরিক তুলনা। আচ্ছা, ব্রাশ মেটেরিয়াল কি, ব্রাশ মেটেরিয়াল কাকে বলে, কপার কি, কার্বন কি, গ্রাফাইট কি, এটা যদি তুমি বুঝো তাহলে তুমি কি তুলনাটা তুমি করতে পারবা। আচ্ছা, আমি এটিগুলো প্রত্যেকটা প্রশ্ন সলভ করবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে যেটা কি লিখলাম, যে চিত্রসহ হিস্টেরিসিস লুপের বর্ণনা, ঠিক আছে, চিত্রসহ হিস্টেরিসিস লুপের বর্ণনা, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে তোমার ম্যাগনেটাইজেশনের 5 নম্বর অধ্যায়ের প্রশ্ন। আচ্ছা, এরপরে যেটা আছে বিএস কার্ভ বা ম্যাগনেটাইজেশন কার্ভ আর কি, বিএস কার্ভ, ঠিক আছে। বিএস কার্ভ অঙ্কন করো এবং বর্ণনা দাও, এটা আমি সমাধান করে দিব সুন্দরভাবে, এটাও তোমার হচ্ছে রচনামূলক। এরপরে যেটা আছে ডাইইলেকট্রিক স্ট্রেস, ডাইইলেকট্রিক লস কাকে বলে, চিত্রসহ লস এঙ্গেলের বর্ণনা করো। আচ্ছা, তাহলে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যে প্রশ্নটা আছে কঠিন বা সলিড ইনসুলেটিং মেটেরিয়ালস এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। আচ্ছা, এটা জাস্ট মুখস্থ, এটা বোঝার তেমন কিছু নয়, জাস্ট যে ফিচার্স গুলো আছে জাস্ট মুখস্থ করবো, যেগুলো বুঝাই দেওয়ার ওইগুলো আমি বুঝাই দেবো। এরপর হচ্ছে কি আছে SF6 গ্যাসের বৈশিষ্ট্য এবং সুবিধা সুবিধা আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, রচনামূলক আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে সর্বশেষ যেটা লিখছি অপটিক্যাল ফাইবারের গঠন চিত্র আলোচনা করো এবং হচ্ছে এর ব্যবহার জানতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মানে অন এভারেজ হচ্ছে কি 9 থেকে 10টা রচনামূলক, মানে 9টা রচনামূলক লিখছি, এই 9টা রচনামূলকের দিকেই তুমি 5টা রচনামূলক কমন পাবা। তাহলে আমাদের হচ্ছে কি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত সাজেশনটা বুঝলাম। অতি সংক্ষিপ্ত কি বলছি, যে বোর্ড যে কোশ্চেন গুলো আছে এই বোর্ড কোশ্চেন গুলো 5টা কোশ্চেন তুমি আলাদা বই তুমি কেটে নিলে বই থেকে, এগুলাই মানে দাগ দিয়ে দাগ দিয়ে তুমি পড়লা, সলভ করলা, তাহলে তোমার হয়ে যাবে। আর সেই সাথে রচনামূলক গুলা, এই রচনামূলক যে 9টা রচনামূলক আছে এই 9টা রচনামূলক যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে তোমার এইগুলোর ভিতরে কিন্তু অনেক সংক্ষিপ্ত প্রশ্ন আছে, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার ক্লিয়ার হবে কনসেপ্ট, এবং অতি সংক্ষিপ্ত অনেকগুলো তুমি এই জায়গায় তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এই রচনামূলক গুলা একটু ধারাবাহিকভাবে একটু সলভ করি। আচ্ছা, প্রথম যে রচনামূলক যেটা আছে এটা একবারে সহজ, তোমরা সবাই পারো আশা করি। আমি শুরু করতেছি। আচ্ছা, প্রথম রচনামূলকটা বলছে কি পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন পূর্বক বর্ণনা। আচ্ছা, পরিবাহী আসলে কি, পরিবাহী আমরা কি জানি, যে পরিবাহীর সংজ্ঞা জানি, পরিবাহীর সংজ্ঞা আমরা দুইভাবে বলতে পারি। আচ্ছা, পরিবাহীর ইংরেজি হচ্ছে কি কন্ডাক্টর। কন্ডাক্টর কন্ডাক্টর মানে হচ্ছে কি পরিবাহী, অর্থাৎ যে সকল মেটেরিয়ালস বা যে সকল পদার্থের ভিতর দিয়ে কি হয় অতি সহজে কারেন্ট বা ইলেকট্রন কি হয় ফ্লো করে, ইলেকট্রন প্রবাহিত হয় বা কারেন্ট প্রবাহিত হয়, সেই সকল পদার্থকে আমরা কি বলি, পরিবাহী বলি। আচ্ছা, এটা আমরা জানি। এরপরে তাহলে কি আমরা বললাম, যে যে সকল পদার্থের ভিতর দিয়ে অতি সহজে কারেন্ট প্রবাহিত হয় সেগুলোকে আমরা বলি পরিবাহী। আচ্ছা, তাহলে এটা আমরা পড়লাম। এরপরে হচ্ছে তোমার অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে কি, অর্ধপরিবাহীর ইংরেজি হচ্ছে কি সেমি কন্ডাক্টর। অর্ধপরিবাহীর ইংরেজি কি সেমি কন্ডাক্টর। আচ্ছা, সেমি কন্ডাক্টর কি, যে সকল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ কি হয় পরিবাহী এবং অপরিবাহী, পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, অর্থাৎ খুব বেশি কারেন্ট প্রবাহিত হয় না, হ্যাঁ, খুব বেশি কারেন্ট প্রবাহিত হয় না, সেটা হচ্ছে কি পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি থাকে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি অর্ধপরিবাহী বলি আর কি।
আচ্ছা, এরপরে কি আছে অপরিবাহী। অপরিবাহী ইংরেজি হচ্ছে কি ইনসুলেটর। অপরিবাহী ইংরেজি হচ্ছে কি ইনসুলেটর। ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে মানে কোনোভাবেই কারেন্ট প্রবাহিত হয় না, অর্থাৎ হচ্ছে কি কারেন্ট প্রবাহিত হয় না এক কথায়, সে সকল পদার্থকে আমরা কি বলি অপরিবাহী বলি, ঠিক আছে, বা ইনসুলেটর বলি। আচ্ছা, এটা তো হচ্ছে আমরা কি নর্মাল সংজ্ঞা বুঝলাম, বইয়েও আরো সুন্দরভাবে গুছানো লেখা আছে। আচ্ছা, এটাকে আমরা পরিবাহী পদার্থটাকে আবার অন্যভাবে ডিফাইন করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে তোমরা যে রসায়ন পড়ছো বা হচ্ছে কেমিস্ট্রি সম্পর্কে একটু ধারণা আছে, যে তোমার আমরা কি জানি যে মৌলিক পদার্থ হচ্ছে কি 118টা। তো এর মধ্যে কি আছে, এর মধ্যে তোমার রসায়নে কি আছে, মৌলিক যে পদার্থ 118টা, এগুলোর মধ্যে বিভিন্ন বিভিন্ন কি আছে তোমার প্রকারভেদ আছে। এই প্রকারভেদ গুলোর মধ্যে কি আছে, ধাতু, অধাতু, তারপর হচ্ছে কি উপধাতু, এরকম হচ্ছে তোমার গ্যাসীয়, এই তোমার নিষ্ক্রিয়, বিভিন্ন ধরনের হচ্ছে কি ক্লাসিফিকেশন আছে। তো ওই পরিবাহীটাকে আমরা হচ্ছে কি কি মানে যদি এটাকে বলে ইলেকট্রনিক তত্ত্বনুযায়ী বা রসায়নের ভাষায় যদি আমরা সংজ্ঞায়িত করি, যে যে সকল পদার্থের শেষ কক্ষপথে 1 থেকে 3টা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? 1 থেকে 3টা ইলেকট্রন থাকে। 1 থেকে 3টা ইলেকট্রন যে সকল পদার্থের শেষ কক্ষপথে থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে কি কন্ডাক্টর বা পরিবাহী। আচ্ছা, সেমিকন্ডাক্টর মানে কি? তাহলে এই কন্ডাক্টরকে আমরা রসায়নের ভাষা বলে কি ধাতু হিসেবে চিহ্নিত করতে পারি, ঠিক আছে। ধাতুর শেষ কক্ষপথে গিয়ে থাকে একটি বা দুইটি বা সর্বোচ্চ 3টি ইলেকট্রন থাকে। আচ্ছা, এরপর সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধপরিবাহী। আর এটাকে যদি আমরা রসায়নের ভাষায় বলি তাহলে এটাকে বলা হয় অপধাতু। কি বলা হয়? অপধাতু। অপধাতু কোনগুলা? যে সকল পদার্থের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। শেষ কক্ষপথ মানে কি ব্যালেন্স শেল, আমরা কি বলি ব্যালেন্স শেল বা শেষ কক্ষপথ, ব্যালেন্স ব্যান্ড বা ব্যালেন্স শেল। আচ্ছা, শেষ কক্ষপথে কি থাকে? 4টা ইলেকট্রন থাকে। সে সকল পদার্থকে বলি আমরা সেমিকন্ডাক্টর। এটা কি গেল ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী। আচ্ছা, এরপর হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে কি ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি যে সকল পদার্থের শেষ কক্ষপথে 4টির বেশি ইলেকট্রন থাকে। কি থাকে? 4টির বেশি ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে কি ইনসুলেটর বা অপরিবাহী, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কন্ডাক্টর হচ্ছে আমরা যদি নর্মালি চিন্তা করি, কন্ডাক্টর মানে কি যে সকল ধাতু মৌল, আর সেমিকন্ডাক্টর মানে কি যেগুলো অপধাতু, ঠিক আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। আর ইনসুলেটর মানে হচ্ছে কি অধাতু, যেগুলো হচ্ছে কি অধাতু বা গ্যাসীয় মৌল যেগুলো আর কি কেমিস্ট্রির ভাষায়। তাহলে আমরা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর হচ্ছে কি সংজ্ঞাটা আমরা বুঝলাম। তোমার হচ্ছে কি ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী বুঝলাম বা আমরা নর্মাল ডেফিনেশনটাও জানলাম। Okay. আচ্ছা, এটা যদি আমরা এনার্জি ব্যান্ড একটু লক্ষ্য করি, আমরা সরাসরি বই থেকে যদি একটু দেখি। আচ্ছা, দেখো এখানে হচ্ছে এনার্জি ব্যান্ডের চিত্র যেটা দেওয়া আছে, আমি একটু জুম করি। এই যে এনার্জি ব্যান্ড, প্রথম যে এনার্জি ব্যান্ডটা আছে, হ্যাঁ, প্রথম যে এনার্জি ব্যান্ড আছে এটা কি ইনসুলেটরের। প্রথমে যে এনার্জি ব্যান্ড যে চিত্রটা দেখতেছো এটা হচ্ছে কিসের? ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে কি অপরিবাহী। আর অপরিবাহী আমরা কি জানি যে এর ভিতর দিয়ে হয় না কি কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন ইনসুলেটর আমরা কি জানি যে ইনসুলেটরের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 4-এর বেশি। ইনসুলেটরের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? 4-এর বেশি, 4টার বেশি। ওকে, তাহলে আমরা যদি একটা জিনিস চিন্তা করি আর কি, হ্যাঁ, একটা মৌলের কথা চিন্তা করি ইনসুলেটর, তাহলে ইনসুলেটর হচ্ছে কি আমরা চিন্তা করতে পারি কি যেগুলা অধাতু, যেগুলো হচ্ছে কি অধাতু। আচ্ছা, আমরা যদি সাপোজ নিয়নের কথা চিন্তা করি, হ্যাঁ, নিয়ন হচ্ছে কি একটা গ্যাসীয় মৌল। নিয়ন কি একটা গ্যাসীয় মৌল যার পারমাণবিক সংখ্যা কত? 10 বা 10। আচ্ছা, এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 8টা। এটা আমরা কিভাবে করি? 2n² সূত্র দিয়ে করি। 2n² সূত্র দিয়ে n এর মান যদি 1 বসাই তাহলে প্রথম কক্ষপথে কি 1² ইন্টু হচ্ছে 2, তার মানে কি 2। আর যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে আমরা কি করব? n এর মান 2 বসাবো, তাহলে কি 2 এর স্কয়ার করলে 4, 4 এর সাথে 4 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ করলে মাল্টিপ্লাই করলে কি আসবে? 8। তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা। এটাকে আবার তোমরা এসপিডিএফ এই পদ্ধতিতেও করতে পারো, ঠিক আছে, 1s2 s2 p3s এভাবে করতে পারো। আচ্ছা, তাহলে আমরা নিয়ন কেন নিলাম? নিয়ন হচ্ছে কি একটা ইনসুলেটর মৌল। এখন এই ইনসুলেটরে আমরা যদি এই তোমার ইলেকট্রন গুলো সাজাই আর কি, এগুলোরে বলে কক্ষপথ। আছে যে নিয়ন লিখলাম, তাহলে এই যে ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে এই যে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবো কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথ বা শেষ কক্ষপথ, এর ইলেকট্রন শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবো? 8টা। শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এই শেষ কক্ষপথে যে তোমার ইলেকট্রন থাকছে 8টা, তার মানে হচ্ছে কি
আমরা কি বলছিলাম যে চারের বেশি যদি ইলেকট্রন হয় কি থাকে, ব্যালেন্স শেল বা শেষ কক্ষপথে যদি কি থাকে চারের বেশি ইলেকট্রন থাকে, এই যে ইনসুলেটর, তাকে আমরা সেটাকেই বলি ইনসুলেটর হিসেবে ডিফাইন করি, ইনসুলেটর হিসেবে আমরা চিহ্নিত করি। ওকে, তাহলে এই নিয়ন হচ্ছে কি আমার ইনসুলেটর জাতীয় মৌল বা অপরিবাহী। আচ্ছা, এর ভিতর দিয়ে কি হয় না, কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না, কারণ কি এর শেষ কক্ষপথে মানে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা আছে, আটটা, তার মানে কি সর্বোচ্চ আটটাই ফুলফিল আছে, তার মানে কি আছে ওর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে না। আর নর্মালি আমরা কি জানি যে ইনসুলেটর যেগুলো এগুলো কি চারের বেশি ইলেকট্রন থাকে, আর চারের বেশি ইলেকট্রন থাকা মানে কি এই মৌলের ভিতর দিয়ে কি হবে না, কারেন্ট প্রবাহিত হবে না। আচ্ছা, আচ্ছা এইটার এখন কথা হচ্ছে এই যে শেষ কক্ষপথ, এটা কি, এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথটাই তো এখানে শেষ কক্ষপথ, তাহলে এই শেষ কক্ষপথটার নাম হচ্ছে ব্যালেন্স শেল। কি শেল? ব্যালেন্স শেল। আচ্ছা, শেষ যে কক্ষপথটা এটার নাম হচ্ছে কি, ব্যালেন্স শেল। ওকে, আচ্ছা এইখানে তোমরা একটা ইনসুলেটর, আমি এই বিষয়টা যেন যে কারণে বোঝাচ্ছি আর কি, একটু দেখো এখানে দেখো ইনসুলেটরের ক্ষেত্রে হচ্ছে কি ব্যালেন্স শেল, তাহলে ব্যালেন্স শেলে নরমালি যে ইলেকট্রন গুলো আছে, যে আটটা ইলেকট্রন, এই যে ব্যালেন্স শেলে কি আছে আমার ইলেকট্রন গুলো অবস্থান করতেছে। আচ্ছা, ইনসুলেটর যেহেতু, আর এই ইনসুলেটর যেহেতু, এই জন্য এই যে এই ব্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো আছে এগুলো কি হয় না, সহজে মুক্ত হইতে পারে না, কি হয় না, মানে মুক্ত হইতে পারে না। আমরা যে বাহির থেকে যদি বাহ্যিক তাপ বল মানে চাপ প্রয়োগ করি, ইলেকট্রন গুলো কি হয় না, মুক্ত হতে পারে না। এই ইলেকট্রন গুলা এই নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি থাকে, ঠিক আছে, যার কারণে এরা কি হয় না, মুক্ত হয়ে মানে এই যে এই মানে এটা হচ্ছে তোমার এই বাইরে ব্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো আছে এটা মুক্ত হয়ে তোমার চলাচল করতে পারে না, ঠিক আছে, মুক্ত হয়ে চলাচল করতে পারে না। আচ্ছা, তাহলে এই বিষয়টা এখানে যদি আমরা বলি দেখি, তাহলে যে শেষ কক্ষপথ যেটা এটাকে আমরা বলি ব্যালেন্স শেল, আর ব্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলা সহজে কি হয় না, আমরা যদি বাহির দিকে কি করি, আমরা তাপ চাপ প্রয়োগ করি, কি হয় না, মুক্ত হতে পারে না। মুক্ত না না হওয়ার কারণে এইগুলো কি করে, ব্যালেন্স শেলে অবস্থান করে। আর এই ইলেকট্রন গুলা এই যে এইখান থেকে আমরা হচ্ছে কি তাপ চাপ প্রয়োগ করার ফলে কি হয় না, এটা কন্ডাকশন ব্যান্ডে মানে চলে যেতে পারে না, ঠিক আছে, এর ফ্লো করতে পারে না, যার কারণে এর মাঝখানে কি থাকে, একটা গ্যাপ থাকে, এই গ্যাপের পরিমাণটা অনেক বেশি, এই গ্যাপের পরিমাণটা কি দেখে বেশি, এটাকে বলা হয় এটা একটা শক্তি পরিমাণ, মানে এটা কি মাঝখানে একটা শক্তি পরিমাণ গ্যাপ থাকে। আচ্ছা, গ্যাপের আগে আরেকটা বিষয় আমরা বুঝি, এই কন্ডাকশন ব্যান্ডটা কি, আসলে কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে এই যে ব্যালেন্স ব্যান্ডে, এই ব্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলা যখন তোমার এই আমরা হচ্ছে বাহির থেকে যখন আমরা কি করবো বায়াসিং করি বা হচ্ছে এক্সটার্নাল যখন আমরা চাপ প্রয়োগ করি, তখন হচ্ছে এই ইলেকট্রন গুলো যখন হচ্ছে মুভমেন্ট করে ফ্লো করে, যখন হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ডে যখন অবস্থান করে, মানে যে ব্যান্ডে অবস্থান করে সেটাকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, নর্মালি এই ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে যদি ইনসুলেটর হয় তাহলে হচ্ছে এই গ্যাপের পরিমাণটা কি থাকে, অনেক বেশি থাকে, আর এই গ্যাপের পরিমাণটাকে ইনসুলেটরের ক্ষেত্রে এটা হচ্ছে কি 15 ইবি, 15 ইবি দ্বারা বোঝা যাচ্ছে একটা শক্তি, হ্যাঁ এটা একটা শক্তির একক, ইবি ইলেকট্রোভোল্ট, ঠিক আছে, তাহলে 15 ইবি পরিমাণ শক্তি পরিমাণ কি মানে গ্যাপ থাকে। তাহলে আমরা কি বুঝলাম যে ইনসুলেটরের ক্ষেত্রে এর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এভাবে আঁকতে হবে, দুইটা বক্স আঁকলা, আঁকার পরে হচ্ছে কি এর মাঝখানে গ্যাপের পরিমাণটা অনেক বেশি থাকবে, ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দূরত্ব কি থাকবে, মানে এর গ্যাপের পরিমাণটা থাকবে 15 ইলেকট্রোভোল্ট শক্তির পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আমরা কি জানি, যেটা বিদ্যুৎ দিয়ে কি হয়, পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি বিদ্যুৎ প্রবাহিত হয়, তার মানে এটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। আর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী কি জানি, চারটা ইলেকট্রন থাকে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী কি জানি, চারটা ইলেকট্রন থাকে। আচ্ছা, আমরা যদি একটা সেমিকন্ডাক্টর নেই মানে তাহলে বলতে পারি কার্বন, কারণ কি দেখো কার্বন হচ্ছে আমরা কি জানি, কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6। আচ্ছা, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত আমার, 6। তাহলে দেখো এর প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা, দুইটা, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা, দুইটা, এর শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা, বাকি আছে কয়টা, যেহেতু 6টা এর পারমাণবিক সংখ্যা, তাহলে বাকি থাকবে কয়টা, চারটা, তাহলে চারটা হচ্ছে এর শেষ কক্ষপথে থাকবে। আচ্ছা, তাহলে এই যে চারটা ইলেকট্রন যদি থাকে ইলেকট্রনিক তত্ত্ব অনুযায়ী সেটাকে বলি আমরা কি সেমিকন্ডাক্টর। আর সেমিকন্ডাক্টরে নর্মালি হচ্ছে কি কারেন্ট নর্মালি আমরা কারেন্ট প্রবাহিত হয় না, যখন হচ্ছে বাহির থেকে আমরা কি করি বায়াসিং করি, মানে বাহির থেকে আমরা যখন বাহ্যিক চাপ বল প্রয়োগ করি তখন এটার ভিতর দিয়ে কি হয়, কারেন্ট প্রবাহিত হয়। সো তাহলে আমরা যদি এই কন্ডাকশন মানে এই সেমিকন্ডাক্টরের যদি আমরা কি বলি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখি, তাহলে দেখো এর ব্যালেন্স শেলে হচ্ছে ইলেকট্রন গুলো নর্মালি অবস্থান করে, হ্যাঁ ব্যালেন্স শেলে কি হয় নর্মালি ইলেকট্রন অবস্থান করে, এর মাঝখানে একটা অল্প পরিমাণ কি থাকে, গ্যাপ থাকে, অল্প পরিমাণ গ্যাপ থাকে, যখন হচ্ছে আমরা কি করি বাহির থেকে এক্সটার্নাল বায়াস অর্থাৎ ভোল্টেজ সরবরাহ করি, তখন হচ্ছে কি এই যে এই ব্যালেন্স শেলে যে ইলেকট্রন গুলো আছে এগুলো ফ্লো হয়, ফ্লো করার ফলে সেটা কি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, ঠিক আছে।
আর এটার যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে প্রায় 1.5 বা 1 ইলেকট্রোভোল্ট। হ্যাঁ, 1 ইলেকট্রোভোল্ট পরিমাণ, কি অল্প পরিমাণ কি থাকে এর গ্যাপ থাকে, ঠিক আছে। নর্মালি অবস্থায় কারেন্ট প্রবাহিত হয় না। যখন আমরা কি করি বায়াসিং করি তখন হচ্ছে কি মানে বায়াসিং বলতে আমরা যখন বাইরে থেকে যখন কি করি এক্সটার্নাল ভোল্টেজ সাপ্লাই দেই, তখন হচ্ছে কি ব্যালেন্স সেল থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা প্রবাহিত হয়, যার কারণে এর মাঝখানে কি গ্যাপের পরিমাণটা কম। এরপর যেটা আছে কন্ডাক্টর। কন্ডাক্টর মানে জানি কি পরিবাহী। আর পরিবাহী হচ্ছে কি যে সকল মৌলের শেষ কক্ষপথিতে একটা দুইটা তিনটে ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে কি পরিবাহী। তাহলে পরিবাহী তো আমরা জানি যে যেমন হচ্ছে কি কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে কি পরিবাহী। তাহলে পরিবাহী তারে পরিবাহী হচ্ছে কি শেষ কক্ষপথে এক থেকে তিনটে ইলেকট্রন থাকে। ওকে। আর এই যে পরিবাহী যেহেতু কি নাই কোনো বাধাপ্রাপ্ত হয় না, মানে আমরা হচ্ছে কি ভোল্টেজ দেওয়ার সাথে সাথে কি কারেন্ট প্রবাহিত হয়। তাহলে দেখো এটা হচ্ছে ব্যালেন্স এবং কন্ডাকশন ব্যান্ড দুইটা কি থাকবে ওভারল্যাপ অবস্থায় থাকবে, একটা একটার সাথে ওভারল্যাপ অবস্থায় থাকবে। তাহলে দেখো এই যে ব্যালেন্স সেলে ইলেকট্রন গুলো কি হয় সহজেই মুভমেন্ট করে কি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তাহলে হচ্ছে আমরা কি এই প্রথম যে রচনামূলকটা এটা আমরা বুঝলাম বিস্তারিত। তাহলে দেখো পরের যে রচনামূলকটা আছে সেটা হচ্ছে কি কন্টাক্ট মেটেরিয়ালস কাকে বলে, ভালো কন্টাক্ট মেটেরিয়ালস এর গুণাবলী। আচ্ছা, কন্টাক্ট মেটেরিয়ালস বলতে আমরা কি বুঝি দেখো। আচ্ছা, তার আগে আমি একটু আগে একটু কথা বলে নেই। দেখো এই যে প্রথম অধ্যায় যেটা ছিল, হ্যাঁ, প্রথম অধ্যায়ে তোমার হচ্ছে রচনামূলক একটাই দিছি, রচনামূলক এই যে 1 নম্বর রচনামূলকটা দিছি আর কি, আমি এই জায়গায় খাতা যেটা লিখে রাখছি। এখন তোমার হচ্ছে এটা আসতে পারে, এটা রচনামূলকেও আসতে পারে এই ছকটা, বা সংক্ষিপ্ততেও আসতে পারে, ঠিক আছে। এই ছকটা একটু আমি বুঝাই দিচ্ছি। এই ছকটা যদি বুঝো তাহলে তোমার অনেকগুলা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে পড়া হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি। একটু আমি জুম করে নিলাম। আচ্ছা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। আচ্ছা, এই মেটেরিয়ালসটাকে আমরা প্রধানত চারটা ভাগে প্রথমত ভাগ করছি। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। আচ্ছা, তোমরা এখন ইতিমধ্যে কন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টর কি, ইনসুলেটর কি বুঝে ফেলছো, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়ালস। আচ্ছা, তাহলে কন্ডাক্টর তো আমরা বুঝলাম মাত্র, সেমিকন্ডাক্টর বুঝলাম। আচ্ছা, এই কন্ডাক্টরের কোনো প্রকারভেদ নাই, হ্যাঁ। আচ্ছা, সেমিকন্ডাক্টরটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। সেমিকন্ডাক্টর কি করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর অথবা ইন্ট্রিনসিক এর জায়গায় তুমি বলতে পারো কি পিওর সেমিকন্ডাক্টর, আর একটা কি ইমপিউর সেমিকন্ডাক্টর। আচ্ছা, এই ইমপিউর সেমিকন্ডাক্টরকে আবার হচ্ছে তোমার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যদিও তোমার এটা লাগবে না, আমি জাস্ট বলতেছি আর কি। একটা হচ্ছে পি টাইপ, আর একটা হচ্ছে তোমার এন টাইপ। আচ্ছা, এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস যেটা আছে এটাকে দেখো তোমার পাঁচটা ভাগে ভাগ করছে। আচ্ছা, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আর হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর হচ্ছে কি এন্টি ফেরোম্যাগনেটিক, আর হচ্ছে কি ফেরিটিস। আচ্ছা, এগুলো আসলে কি একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কি তোমার যেটা চুম্বক জাতীয় ম্যাটেরিয়াল বা চুম্বক জাতীয় পদার্থ, এটাকে মেইনলি হচ্ছে আমরা ফেরোম্যাগনেটিক আশা করি আমরা আগে থেকে জানি। ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে কি যে সকল পদার্থ তোমার হচ্ছে কি চুম্বকের অ্যাট্রাকশন মানে আকর্ষণ অনেক বেশি, মানে চুম্বক দ্বারা হচ্ছে কি এটা সবুজ প্রবাহিত অর্থাৎ কি চুম্বকের আকর্ষণ অনেক বেশি, সেটাকে আমরা বলি কি ফেরোম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিক হচ্ছে কি ফেরোম্যাগনেটিকের তুলনায় কম, মানে চুম্বকীয় যে আকর্ষণ এটা কি ম্যাগনেটিজমটা কম থাকে তুলনামূলক এই ফেরোম্যাগনেটিকের তুলনায়, এটাকে হচ্ছে বলি আমরা প্যারাম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক। আচ্ছা, আর ডায়াম্যাগনেটিক কোনটা, যেটা হচ্ছে বিকর্ষিত হয়, মানে চুম্বক দ্বারা কি হয় বিকর্ষিত হয়, চুম্বক দ্বারা আকর্ষিত হওয়ার পরিবর্তে উল্টা হয় মানে বিকর্ষিত হয়, সেটাকে বলে আমরা ডায়াম্যাগনেটিক। আচ্ছা, মেইনলি এই তিনটা দিলে হবে, বাকি বাকি তুমি এই দুইটাও দিতে পারো। তুমি যদি তোমার যদি মনে থাকে তাহলে তো সবগুলাই মুখস্থ করো, অথবা তুমি এই যে তিনটা দিতে পারো। আচ্ছা, এই ফেরোম্যাগনেটিক মানে কি বললাম, যেটা কি চুম্বক দ্বারা আকর্ষিত হয় অনেক বেশি, যেমন যে ফেরাস, নিকেল, কোবাল্ট, এগুলো হচ্ছে কি চুম্বক দ্বারা অনেক বেশি আকর্ষিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কি প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হচ্ছে কি ফেরোম্যাগনেটিকের তুলনায় কম আকর্ষিত হয়, যেমন কি অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ। আচ্ছা, ডায়াম্যাগনেটিক কোনগুলা, যেটা হচ্ছে কি বিকর্ষিত হয়, যেটা কি হয় বিকর্ষিত হয়, যেমন কপার, গোল্ড, জিঙ্ক। কারণ এগুলোর হচ্ছে কি এটার হচ্ছে নমনীয়তা অনেক বেশি, যার কারণে এগুলো হচ্ছে বিকর্ষিত হয়, ঠিক আছে। এবার হচ্ছে এন্টি ফেরোম্যাগনেটিক। আচ্ছা, এন্টি ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে ধাতুর অক্সাইড, ধাতুর অক্সাইড জাতীয়, যেমন আমি এখানে লিখলাম কি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে। আচ্ছা, ফেরিটিস মানে কি, ফেরিটিস মানে আমরা তো কথা দ্বারা বুঝতেছি ফেরাস। ফেরাস মানে হচ্ছে কি লৌহ বা লোহা। তাহলে লোহার যে যৌগ, লোহার যে যৌগ, ঠিক আছে, Fe3O4 মানে হচ্ছে কি Fe3O4, Fe2O3। আমরা এই তোমার হচ্ছে কি এই দুইটা হচ্ছে কি আমার অক্সাইড জাতীয় যেগুলো আছে। আহ, আচ্ছা, এই যে ম্যাগনেটাইট বা হচ্ছে কি Fe3O4, আমরা নাম এক্স্যাক্টলি আমার সংকেতটা মনে পড়তেছে না তো। আচ্ছা দেখো, তাহলে এই যে ফেরিটিস হচ্ছে কি Fe3O4, আর একটা হচ্ছে কি Fe2O3। তাহলে এটা হচ্ছে তোমার ফেরিটিস। তাহলে আমরা বুঝতে পারলাম
তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এর ওভারঅল হচ্ছে ক্লাসিফিকেশনটা বুঝলাম। তাহলে কন্ডাক্টর মানে পরিবাহী, সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী, আর এই অর্ধপরিবাহী দুই ভাগে ভাগ করা যায়, একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে কি এক্সটেনসিভ সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক মানে পিওর, আর এক্সটেনসিভ মানে কি ভেজাল। আচ্ছা, এই ভেজালটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পি টাইপ এন টাইপ। পরবর্তীতে হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর মানে হচ্ছে কি যেটা ভিতরে কারেন্ট প্রবাহিত হয় না। ম্যাগনেটিক মেটেরিয়ালস মানে কি যে সকল মেটেরিয়ালস আছে কি চুম্বকের কি থাকে, চুম্বকীয় আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা আছে, সেগুলোকে আমরা ম্যাগনেটিক মেটেরিয়ালস বলি। সেটার আবার প্রকারভেদ আছে 5টা। ম্যাগনেটিক মেটেরিয়ালস, ম্যাগনেটিক মেটেরিয়ালস হচ্ছে কোনগুলো, যেগুলো কি চুম্বক দ্বারা অনেক বেশি আকর্ষিত হয়, সেটা ম্যাগনেটিক মেটেরিয়ালস। আর প্যারাম্যাগনেটিক কোনগুলো, যেটা হচ্ছে চুম্বক দ্বারা তুলনামূলক ফেরোম্যাগনেটিকের তুলনায় কম আকর্ষিত হয়। এরপর হচ্ছে ডায়াম্যাগনেটিক, যেটা হচ্ছে চুম্বক দ্বারা আকর্ষণ হওয়ার পরিবর্তে মানে আকর্ষিত হওয়ার পরিবর্তে কি উল্টা মানে বিকর্ষিত হয়, সেটাকে আমরা ডায়াম্যাগনেটিক বলি। আর এন্টি ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে কি তোমার এই বিভিন্ন হচ্ছে তোমার হচ্ছে কি এন্টি ফেরোম্যাগনেটিক হচ্ছে কি যেটা মানে তোমার ধাতুর অক্সাইড যে জাতীয় যেগুলো আছে সেগুলো আমরা এন্টি ফেরোম্যাগনেটিক বলি। আর ফেরিটিস মানে হচ্ছে কি তোমার ফেরিটিস মানে হচ্ছে তোমার লোহার যে যৌগ Fe3O4 Fe2O3 এগুলো বলে আমরা ফেরিটিস। তাহলে আশা আশা করি তোমরা হচ্ছে এই চকটা আশা করি বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমাদের প্রথম অধ্যায় শেষ। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কন্টাক্ট মেটেরিয়ালস কাকে বলে, ভালো কন্টাক্ট মেটেরিয়ালস এর গুণাবলী, এটা একটু আমরা দেখি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি কন্টাক্ট মেটেরিয়ালস। আচ্ছা দেখো, কন্টাক্ট মেটেরিয়ালস এর যদি আমরা ডেফিনেশনটা একটু দেখি। আচ্ছা, কন্টাক্ট মেটেরিয়ালস হচ্ছে কি দেখো, বৈদ্যুতিক মেশিন এবং ইনস্ট্রুমেন্টের স্থির অথবা চলমান, স্থির মানে ফিক্সড, এবং হচ্ছে কি ফিক্সড অথবা চলমান সংযোগ বিন্দুতে, হ্যাঁ কন্টাক্ট পয়েন্ট আর কি, সংযোগ বিন্দুতে অথবা বহির্ভাগ সংযোগস্থলে যে সকল ধাতু বা সংকর ধাতু, ধাতু বা সংকর ধাতু মানে হচ্ছে কি যেটা হচ্ছে কি একাধিক ধাতুর মিশ্রিত হয়ে যেটা হয় কি একটা ধাতু হয়, সেটাকে আমরা বলি সংকর ধাতু। ধাতু বা সংকর ধাতু ব্যবহার করে তাদেরকে কি বলে, কন্টাক্ট মেটেরিয়ালস। ঠিক আছে। আচ্ছা, এই কন্টাক্ট মেটেরিয়ালস এর গুণাবলী এটা মোস্ট ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত তার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এই দুইটা হচ্ছে একসাথে আসতে পারে, যে কন্টাক্ট মেটেরিয়ালস কাকে বলে, কন্টাক্ট মেটেরিয়ালস এর গুণাবলী এটা আসতে পারে রচনামূলকে, অথবা আসতে পারে হচ্ছে কি কন্টাক্ট মেটেরিয়ালস কাকে বলে উদাহরণ দাও, এটা আসতে পারে সংক্ষিপ্ততে বা অতি সংক্ষিপ্ততে। আর এই যে যদি এরকম আসে যে কন্টাক্ট মেটেরিয়ালস এর গুণাবলী এটা সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ভালো কন্টাক্ট মেটেরিয়ালস এর গুণাবলী কোন কি কি, উচ্চ পরিবর্তন মানে হাই কন্ডাক্টিভিটি, এরপর হচ্ছে কি উচ্চ ক্ষয়রোধক মানে ক্ষয়রোধ করার ক্ষমতা অনেক বেশি থাকতে হবে। এরপর হচ্ছে কি উচ্চ তাপীয় পরিবর্তন মানে থার্মাল কন্ডাক্টিভিটি মানে তাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি থাকতে হবে। উচ্চ মরিচারোধক মানে এটা হচ্ছে কি মিরিজের উচ্চ মরিচারোধক থাকতে হবে, মানে হচ্ছে তোমার এই যেন যে সহজে কি হয় না মরিচা যেন না পড়ে। ঠিক আছে। এবার হচ্ছে মিশ্রণ হতে হবে, মিশ্রণ স্পর্শ হতে হচ্ছে কি লো কন্টাক্ট রেজিস্ট্যান্স মানে এই কন্টাক্ট রেজিস্ট্যান্স এটার যে রেজিস্ট্যান্স লো কন্টাক্ট রেজিস্ট্যান্স হতে হবে, মানে রেজিস্ট্যান্সের মানটা মিনিমাম হতে হবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে উচ্চ গলনাঙ্ক হাই মেল্টিং পয়েন্ট। ঠিক আছে। এবার হচ্ছে নিম্ন রেজিস্টিভিটি, নিম্ন রেজিস্টিভিটি বলতে বোঝাচ্ছে এখানে রো মানে হচ্ছে আপেক্ষিক রোধের মানটা হচ্ছে কি কম হতে হবে। তাহলে এই যে 5টা আমরা বললাম হচ্ছে কি কন্টাক্ট মেটেরিয়ালস এর গুণাবলী, তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায় থেকে এই 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 প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। এরপরে যেটা আছে এই প্রশ্নটা আমরা সলভ করব। দেখো, এরপর লিখে রাখছে হচ্ছে কি ব্রাশ মেটেরিয়াল হিসেবে কপার, কার্বন ও গ্রাফাইটের মধ্যে পারস্পরিক তুলনা। আচ্ছা, এটা একটু আমি যদি একটু বলি বিস্তারিত। দেখো, আচ্ছা এখানে মূলত বলছে কি এই প্রশ্নটা কি যে ব্রাশ মেটেরিয়াল হিসেবে কপার, কার্বন এবং গ্রাফাইটের তুলনামূলক সুবিধা বা তুলনা আর কি। আচ্ছা, এইখানে ব্রাশ আসলে কি, এখানে ব্রাশটা আসলে আমাদের হচ্ছে দাঁত মাজার ব্রাশ না, আসলে ব্রাশটা আমার বুঝতে হবে ব্রাশ আসলে কি। এখানে দেখো, ব্রাশ হচ্ছে আমরা হচ্ছে এই যে এটা তোমরা যখন সেকেন্ড ইয়ার উঠবো তখন পড়বা। আচ্ছা, আমরা হচ্ছে এই যে ডিসি জেনারেটর, এই ডিসি জেনারেটরের আমরা হচ্ছে বাইরে যখন হচ্ছে কি ডিসি জেনারেটর আমরা কি করি যে ডিসি বিদ্যুৎ জেনারেট করি। আচ্ছা, ডিসি বিদ্যুৎ যখন জেনারেট করি তখন সেটাকে আমরা বাহিরে মানে বাইরের যে সার্কিট বা লোডে প্রোভাইড করার জন্য আমরা হচ্ছে কি দুই পাশে দুইটা ব্রাশ ইউজ করি। ঠিক আছে। তাহলে ব্রাশের কাজ কি, ব্রাশের কাজ হচ্ছে ডিসি জেনারেটরে যে উৎপাদিত বিদ্যুৎ বাইরে সরবরাহ করার জন্য কি করা হয়, এই যে দুই পাশে কি করা হয় ব্রাশ সংযোগ করা হয়, আর এই ব্রাশ থেকে কি করা হয় আমরা সাপ্লাইটা নিই। ঠিক আছে। আচ্ছা, এই যে ব্রাশটা, এই ব্রাশটা হচ্ছে মেইনলি তোমার হচ্ছে কি যে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে তোমার যে অবস্থান করে। আচ্ছা, এটা তোমরা বিস্তারিত পরবর্তী সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে তুমি জানতে পারবে আর কি। হ্যাঁ। আচ্ছা, এখানে ব্রাশ তাহলে আমরা বুঝলাম হচ্ছে কি ব্রাশ হচ্ছে এখানে একটা মেশিনের একটা অংশ, আর এই যে ব্রাশ হচ্ছে এটা আমরা কি জানি এখানে একটু যদি বিস্তারিত বলি যে ডিসি মেশিনটা আসলে কি, ডিসি মেশিনটা হচ্ছে এরকম থাকে যে নর্থ পোল
এবং হচ্ছে এই যে সাউথ পোল, এই সাউথ পোলের মাঝখানে আমরা আর্মেচার স্থাপন করি। আর্মেচার স্থাপন করার ফলে এই আর্মেচারটা কি করা হয়, ঘোরানো হয়। আর এই ঘোরানো হওয়ার ফলে এটাকে আমরা যেহেতু আমরা কি ঘুরতেছি, তাহলে ঘোরানোর ফলে কি হয়, মানে একটা তাপ উৎপন্ন হয়। আর এইখানে কি আছে, ব্রাশ সংযুক্ত আছে, ব্রাশ গুলো কি, ব্রাশের মধ্যে কি হয়, তাপ উৎপন্ন হয়। এই যেহেতু তাপ উৎপন্ন হয়, তার মানে আমরা কি জানি যে নর্মালি হচ্ছে তোমার পরিবাহী পদার্থ যেগুলো আছে, হ্যাঁ, যেগুলো পরিবাহী পদার্থ বা কন্ডাক্টিং মেটেরিয়ালস, এগুলো হচ্ছে যদি এগুলো তাপমাত্রা সহ হচ্ছে পজিটিভ, এগুলা তাপমাত্রা সহ কি পজিটিভ, তাপমাত্রা সহ পজিটিভ মানে তোমার যদি টেম্পারেচার যদি কি হয়, তোমার টেম্পারেচার যদি বাড়ে, মানে টেম্পারেচার যদি তোমার বাড়ে, মানে টি ধরলাম, টি টেম্পারেচার কি হলো, বাড়লো, তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে কি বাড়বে। মানে আমরা বলতে পারি কি জাস্ট নিজের মতো করে যে এর রেজিস্ট্যান্স হচ্ছে কি টেম্পারেচারের সমানুপাতিক, মানে টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কি হবে, এর রেজিস্ট্যান্সটা ইনক্রিজ হবে, আর যদি টেম্পারেচার ডিক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্সটা কি হবে, ডিক্রিজ করবে। এটা কোন ক্ষেত্রে, এটা হচ্ছে কি পরিবাহী পদার্থের ক্ষেত্রে। বাট আমরা হচ্ছে তোমার এই জন্য হচ্ছে আমরা কি করি, এইখানে যে ব্রাশ হিসেবে যে মেটেরিয়ালসটা ইউজ করি, মানে ব্রাশ যে লাগাচ্ছি, এই ব্রাশটা হচ্ছে আসলে পরিবাহী না। ব্রাশটা কি না, পরিবাহী না। পরিবাহী ইউজ করা যায়, যদি ইউজ করি তাহলে কি হবে দেখো, এই যে এখানে কি আছে, আর্মেচারটা কি করছে, ঘুরতেছে, অথবা তোমার চুম্বক ক্ষেত্রটা ঘুরতেছে, আর্মেচারটা স্থির আছে, বা আর্মেচারটা ঘুরতেছে নর্মালি ডিসি মেশিনে, তার আর্মেচারটা ঘুরতেছে, এই ঘোরার ফলে কি আছে, এখানে যে ব্রাশ একটা তাপ, ব্রাশেও তাপ উৎপন্ন হইতেছে। আর এই ব্রাশে তাপ উৎপন্ন হওয়ার ফলে ব্রাশটা হচ্ছে কি যদি পরিবাহী পদার্থ হয়, তাহলে টেম্পারেচার কি, তাপমাত্রা সহ পজিটিভ। আর পজিটিভ হওয়ার কারণে এর রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে, কারণ কি তাপমাত্রা যত বাড়বে এর রেজিস্ট্যান্স বাড়বে। আর রেজিস্ট্যান্স বাড়লে কি হয়, আমার লস হবে। রেজিস্ট্যান্স বাড়লে কি হবে, আমার ভোল্টেজ ড্রপ বেশি হবে, পাওয়ার লস বেশি হবে। এই জন্য আমার হচ্ছে কি করা হয়, যে নেগেটিভ টেম্পারেচার বিশিষ্ট পদার্থ ইউজ করা হয়। তাহলে নেগেটিভ টেম্পারেচার বিশিষ্ট পদার্থ কোনটা, অর্ধপরিবাহী। আর এই অর্ধপরিবাহী মানে কি, কার্বন। তাহলে আমরা এই জন্য এই যে জেনারেটরের ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে আমরা কি করি, কার্বনের তৈরি ব্রাশ ইউজ করি। তাহলে ব্রাশটা কি, আমরা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এই যে ব্রাশ হিসেবে যদি আমরা কি করি, ব্রাশ হিসেবে যদি আমরা কপার ইউজ করতাম তাহলে কি হইতো, যদি বলি যে ব্রাশ হিসেবে যদি আমরা কপার ইউজ করি তাহলে টেম্পারেচার পজিটিভ, যার কারণে কি হয়, এর তাপমাত্রা বাড়বো, এর কি রেজিস্ট্যান্সও বাড়বো। বাট আমরা যেহেতু কি করব, আমরা এই জন্য আমরা কি করি, কপার, এই কার্বন বা হচ্ছে গ্রাফাইট ইউজ করি। আচ্ছা, গ্রাফাইট আমি পরে বলতেছি, তাহলে কার্বন ইউজ করি। আর এই কার্বনটা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। আর এই অর্ধপরিবাহী পদার্থের হচ্ছে কি টেম্পারেচার হচ্ছে কি, টেম্পারেচার হচ্ছে তোমার এই তাপমাত্রা, তোমার হচ্ছে কি এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে এর তাপমাত্রা সহ হচ্ছে কি নেগেটিভ, মানে এর যদি তাপমাত্রা কি হয়, বাড়ে, মানে এটা যদি এই কার্বনের তৈরি কি হয়, কার্বন, এই যে ব্রাশ কি হয়, কার্বনের যদি তৈরি হয়, তাহলে টেম্পারেচার যদি বাড়ে, টেম্পারেচার ইনক্রিজ হলে এই রেজিস্ট্যান্স কি হবো, ডিক্রিজ হবো, মানে রেজিস্ট্যান্স হ্রাস পাবো। মানে তাপমাত্রা বাড়াবা, রেজিস্ট্যান্স কি হবো, হ্রাস পাবো। আর তাপমাত্রা বাড়াইলে কি, রেজিস্ট্যান্স যদি হ্রাস পায়, তার মানে আমার কি ভোল্টেজ ড্রপ কম হবে, লস কম হবে। ঠিক আছে, এই জন্য আমরা কার্বনের তৈরি ব্রাশ ইউজ করি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন গ্রাফাইটটা আসলে কি, গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপ। কার্বনের বিভিন্ন রূপ আছে। কার্বনের কি আছে, বিভিন্ন রূপ আছে। ডায়মন্ড, ডায়মন্ড, গ্রাফিন, তারপরে হচ্ছে তোমার যেটা বললাম আর কি, গ্রাফাইট। এগুলো হচ্ছে রূপ, হ্যাঁ। এই যে কার্বনের হচ্ছে তোমার, আমরা জানি হচ্ছে কি বিভিন্ন পদার্থ হচ্ছে তোমার আইসোটোপ, মানে পরিবর্তন হয় আর কি, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে এই কার্বনের যে, এটা জাস্ট আইসোটোপের কথা মানে বুঝতে পারো, নর্মালি বুঝো যে কার্বনের একাধিক রূপ আছে আর কি। তো আমরা হচ্ছে এই কার্বনের রূপ হচ্ছে কি, যে ডায়মন্ড আছে, গ্রাফিন আছে, গ্রাফাইট আছে। তাহলে আমরা হচ্ছে এখানে গ্রাফাইট, গ্রাফাইটটা মানে হচ্ছে কি, গ্রাফাইট মানে ওয়ান কাইন্ড অফ কি কার্বন। গ্রাফাইট মানে কি কার্বনের জাস্ট একটা রূপ, ঠিক আছে। যেমন আমরা কি জানি যে ইউরেনিয়ামের কি থাকে, আইসোটোপ থাকে তিনটা, একটা হচ্ছে 235, 237, 238 এরকম। তো এরকম হচ্ছে তোমার কার্বনের একটা জাস্ট একটা রূপ হচ্ছে কি গ্রাফাইট বা তো এই যে গ্রাফাইট আর কি। তাহলে হচ্ছে গ্রাফাইট হচ্ছে কি, তাহলে কি কার্বনের যেহেতু, মানে গ্রাফাইটটা যেহেতু কি কার্বনের একটা রূপ, তার মানে কি এটাও কি এটা সেমিকন্ডাক্টর। আর যেহেতু সেমিকন্ডাক্টর, তার মানে কি হবে, এর টেম্পারেচার কি হবে, নেগেটিভ কোএফিসিয়েন্ট হবে। আর নেগেটিভ কোএফিসিয়েন্ট হলে কি হবে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কি হবে, কমবে। এই জন্য আমরা কি করি, তোমার গ্রাফাইট ইউজ করি। আচ্ছা, তাহলে দেখো এখানে তুলনাগুলো যদি আমি একটু বলি, আমার যদি এতক্ষণ আমি বলতাম এগুলো যদি একটু বুঝে থাকো তাহলে তুমি সহজে বুঝতে পারো। তাহলে আমরা কি বুঝলাম, যে ব্রাশটা কি আমরা চিনলাম, কপার, কার্বন, গ্রাফাইট দিয়ে আমরা বুঝলাম। তাহলে দেখো এখানে যে তুলনামূলক তুলনাগুলো আছে এগুলো জাস্ট একটু পড়ে নেবা। তাহলে কপার হচ্ছে কি, কপার যেহেতু পরিবাহী, মানে পরিবাহী পদার্থ, কন্ডাক্টিং মেটেরিয়ালস, তার মানে কি রেজিস্টিভিটি খুব কম হবে, স্বাভাবিক। আর কার্বন হচ্ছে কি, এটা হচ্ছে কি সেমিকন্ডাক্টর পদার্থ, রেজিস্ট্যান্স কি হবে, মাঝামাঝি হবে। ঠিক আছে। আর গ্রাফাইট যেহেতু কি কার্বনের একটা রূপ, এর জন্য কি রেজিস্ট্যান্স সেম, মানে মাঝামাঝি। তাহলে এর ভোল্টেজ ড্রপ কি হবে, কম হবে, এর ভোল্টেজ ড্রপ কি হবে, বেশি হবে। আর এই গ্রাফাইটের ভোল্টেজ ড্রপ কি হবে,
বেশি হবে, কারণ কি কার্বন আর গ্রাফাইট কি একই, ঠিক আছে, কার্বন আর গ্রাফাইট কি একই। আচ্ছা, তাহলে এটা যেহেতু কি পরিবাহী, তার মানে কি বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি হবে স্বাভাবিক। আর কার্বন যেহেতু কি অর্ধ পরিবাহী, সেজন্য কি বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কি কপারের তুলনায় কম হবে। সেম ভাবে এটা কি হবে, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কার্বনের কাছাকাছি, মানে গ্রাফাইটের যেহেতু রূপ, তার মানে কি গ্রাফাইট আর এর চেয়ে কি এই কার্বনের বৈশিষ্ট্য কি ফিচার্স একই। আচ্ছা, এরপর দেখো যে আমি স্টার্ট দিয়ে রাখলাম সবচেয়ে বেশি, যেটা আমি যেটা বুঝাইলাম আর কি এতক্ষণ। দেখো এর তাপমাত্রা সহগ হচ্ছে পজিটিভ, যেহেতু এটা কি পরিবাহী পদার্থ এর জন্য তাপমাত্রা সহগ পজিটিভ। এটা হচ্ছে কি আমার অর্ধ পরিবাহী পদার্থ এর জন্য কি তাপমাত্রা সহগ কি নেগেটিভ। এরপর হচ্ছে গ্রাফাইটের কি সেম, এটা যেহেতু কি এটার একটা রূপ, এই জন্য কি এর তাপমাত্রা সহগ নেগেটিভ। তাহলে তাপমাত্রা সহগ যেহেতু পজিটিভ, তার মানে কি তাপমাত্রা বাড়লে রোধ কি হবে, বৃদ্ধি পাবে। তাপমাত্রা বাড়লে কি হবে, তাপমাত্রা বাড়লে কি হবে, যে তাপমাত্রা টেম্পারেচার যদি বাড়লে কি রোধ বৃদ্ধি পাবে। আর এর ক্ষেত্রে তোমার কি হবে, তোমার হচ্ছে কার্বনের ক্ষেত্রে হচ্ছে কি তাপমাত্রা বাড়লে রোধ কি হবে, হ্রাস পাবে। সেম ভাবে এই গ্রাফাইটের ক্ষেত্রে ওইটা। তাহলে তুমি যদি 4 থেকে 5টা তুমি ইউজ করো, মানে পার্থক্য দিতে পারো, এনাফ। এরপরে দেখো এই আরো কিছু লেগছে তোমার হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয় বেশি হয়। কারণ কি ঘর্ষণজনিত ক্ষয় বেশি, কারণ এর হচ্ছে কি টেম্পারেচার পজিটিভ, কোফিশিয়েন্ট পজিটিভ, তাপমাত্রা বাড়ে, আর তাপমাত্রা বাড়লে কি হবো, রেজিস্ট্যান্স বাড়ে, আর রেজিস্ট্যান্স যদি বাড়ে তার মানে কি এর ঘর্ষণজনিত কি ফ্রিকশন ক্ষয় কি হবে, বেশি হবে। আর এর হচ্ছে কি তুলনামূলক কম, এর তুলনামূলক কম। এরপর দেখো ব্রাশ হিসেবে এর ব্যবহার কি কম ইউজ করা হয়। কেন কম ইউজ করা হয়, কারণ এর টেম্পারেচার কি কোফিশিয়েন্ট পজিটিভ। আর এটা কি ব্রাশ ম্যাটেরিয়াল হিসেবে বেশি ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে কি গ্রাফাইট হচ্ছে কি হালকা চাপের কাজে ব্রাশ হিসেবে ব্যবহার করা হয়। হালকা চাপের ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে কার্বন কিন্তু অনেক শক্ত পদার্থ, কার্বন মানে কি শক্ত পদার্থ, বাট গ্রাফাইটটা হচ্ছে কি তুলনামূলক নরম। এই জন্য আমরা হালকা প্রেসারের ক্ষেত্রে আমরা কি করি, এই তোমার গ্রাফাইট হিসেবে ইউজ করি। আচ্ছা, গ্রাফাইট মূলত কি, গ্রাফাইট যদি আরো সহজভাবে চিনতে চাও, আমাদের যে পেন্সিলের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা গ্রাফাইট বলি, মেটেরিয়ালস যেটা থাকে। আমরা যে পেন্সিল যেটা ইউজ করি, পেন্সিলের ভিতরে যে মেটেরিয়ালসটা থাকে, আমরা যে লিখি, লেখার পরে যে মুছে যায়, যেটা ইরেজার দিয়ে গেলে, সেটাকে আমরা গ্রাফাইট বলি। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা হচ্ছে মোটামুটি কিন্তু এই যে এইটাও পড়ে পারলাম, বুঝতে পারলাম, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে দেখো যেটা আছে, এরপরে যে চিত্র সহ হিস্টেরিসিস লুপের বর্ণনা, বিএস কার্ভ আছে এটা। এই 3টে প্রশ্ন আমরা পরে সলভ করতেছি, দেখো। এরপর হচ্ছে কি ডাইইলেকট্রিক লস কাকে বলে, লস অ্যাঙ্গেল সহ বর্ণনা, এটা আমরা পরে এই 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখো কঠিন বা সলিড ইনসুলেটিং ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, আমরা 2 নম্বর অধ্যায় পড়লাম। হ্যাঁ, আচ্ছা 3 নম্বর অধ্যায় থেকে আসলে কি পড়বা, 3 নম্বর অধ্যায় থেকে আমি যেটা দিছি আর কি, 3 নম্বর অধ্যায় কোথায়, 3 নম্বর অধ্যায় থেকে তোমার হচ্ছে রচনামূলক লাগবে না। হ্যাঁ, 3 নম্বর অধ্যায় থেকে রচনামূলক লাগবে না, তুমি জাস্ট অতি সংক্ষিপ্ত গুলো পড়বা, অতি সংক্ষিপ্ত গুলো পড়বা। আর সেই সাথে হচ্ছে এই যে এই 1 নম্বর সংক্ষিপ্তটা পড়বা, এনাফ। এবার 4 নম্বর হচ্ছে কি ফিউজিং পদার্থ। আচ্ছা, ফিউজিং পদার্থ হচ্ছে কি, ফিউজিং পদার্থ কি এটা সংজ্ঞাটা একটু দেখবা। আর হচ্ছে ফিউজিং পদার্থের গুণাবলী, এই যে ফিউজিং পদার্থের গুণাবলী এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে ফিউজের গলনাঙ্ক কত, এই যে মেল্টিং পয়েন্ট হচ্ছে কত, 60 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এই অধ্যায় থেকে কি কি পড়বা, এই অধ্যায় থেকে এই যে ফিউজ মেটেরিয়ালস এর যে গুণাবলী এটা একটু পড়বা। সেই সাথে হচ্ছে কি ফিউজ হিসেবে সংকর ধাতু, এটা একটু দেখবা। আচ্ছা, এরপর হচ্ছে ফিউজ হিসেবে ধাতু সংকরের সুবিধা, ফিউজ হিসেবে ধাতু এবং সংকর ধাতু আছে। যদি আমরা শুধু ধাতু ইউজ করি, আর সংকর ধাতু মানে হচ্ছে কি একাধিক ধাতু যদি একসাথে কি করা হয়, মিশ্রিত করা হয়, তাহলে সেটাকে আমরা বলি কি সংকর ধাতু, ঠিক আছে। তাহলে ফিউজ হিসাবে ধাতু এবং সংকর ধাতু তুলনামূলক সুবিধা, এটা আসলে বোঝানোর তেমন কিছুই নাই, জাস্ট এই যে তুলনাটা জাস্ট করে নেবা। ধাতু মানে হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল মেটেরিয়াল, ধাতু মানে হচ্ছে কি একটা সিঙ্গেল মেটেরিয়াল। আচ্ছা, তাহলে সংকর ধাতু মানে কি, সংকর ধাতু মানে হচ্ছে কি যে সংকর ধাতু হিসেবে কি ফিউজ মেটেরিয়াল ব্যবহার করে, যেটা কি একাধিক ধাতু আর কি, ঠিক আছে। আচ্ছা, একক মেটেরিয়াল হিসেবে কি এর গলনাঙ্ক বেশি থাকে। আর যদি আমরা সংকর ধাতু মানে কি একাধিক ধাতু যদি একসাথে মিশ্রিত করি, তাহলে এর গলনাঙ্ক কি নরমালি কম। আচ্ছা, ফিউজ তার কি নরমালি চিকন হয়ে থাকে। আর এই যে এটার ক্ষেত্রে মানে যদি আমরা সিঙ্গেল ধাতু ইউজ করি, মানে জাস্ট কপার বা অ্যালুমিনিয়াম ইউজ করি, তার মানে কি এর কি তারটা চিকন হয়ে থাকে। আর ফিউজ তার কি তুলনামূলক মোটা হয়ে থাকে সংকর ধাতুর ক্ষেত্রে। আর অক্সিডেশন মানে হচ্ছে কি মরিচা। হ্যাঁ, অক্সিডেশন মানে বাতাসের আর্দ্রতা, সরি, বাতাসের আর্দ্রতা থেকে প্রভাব থেকে মুক্ত হয় না, কারণ এটা জাস্ট সিঙ্গেল তার। এর মধ্যে কি মরিচা পড়ার বা বাতাসের যেটা প্রভাব থাকে সেটা অবশ্যই থাকে আর কি। আর সংকর ধাতুর ক্ষেত্রে কি থাকে, অক্সিডেশনের প্রভাব থেকে মুক্ত থাকে। আচ্ছা, এরপর হচ্ছে কি ধাতুর মধ্যে সর্বোত্তম হলো কি সীসা। যদি সিঙ্গেল আমরা যদি শুধু ধাতু ইউজ করতে পারি মানে চাই, তাহলে কি সর্বোত্তম হচ্ছে লেড বা সীসা বা প্লাম্বাম যেটাকে আমরা বলি।
আর সংকর ধাতুর ক্ষেত্রে হচ্ছে দেখো কি লেখছে, সংকর ধাতুর মধ্যে সর্বোত্তম হলো কি সীসা এবং টিনের মিশ্রণ। এটা কিন্তু সংক্ষিপ্ততে আসতে পারে, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি পড়বো আমি বলে ফেলি। তাহলে দেখো যে ফিউজ মেটালস এর গুণাবলী আর হচ্ছে কি ফিউজ মেটালস হিসেবে কি ধাতু এবং সংকর ধাতুর তুলনা, এটা খুবই সহজ, আশা করি তোমরা পারবা। আচ্ছা, 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় নিয়ে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে কিন্তু কিছু বলছি। 5 নম্বর অধ্যায় মানে কি, পদার্থের চুম্বকীয় বৈশিষ্ট্য। মানে যে সকল পদার্থের কি থাকে, চুম্বক দ্বারা কি আকর্ষিত বিকর্ষিত হওয়ার ক্ষমতা থাকে, মানে প্রভাব থাকে, সেটাকে আমরা বলি কি চুম্বকীয় মেটেরিয়ালস। আর এই চুম্বকীয় মেটেরিয়ালস গুলো অনেক প্রকারভেদ আছে। আচ্ছা, এইখানে নরম চুম্বক পদার্থ, কঠিন চুম্বক পদার্থ বলতে কিছু সংজ্ঞা দেওয়া আছে। নরম চুম্বক কোনগুলো একটু পড়ে নিবা। বিশুদ্ধ লোহা, ডালাই লোহা, কার্বন ইস্পাত, সিলিকন ইস্পাত, ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে কি নরম, মানে জাস্ট দুই একটা তুমি উদাহরণ মুখস্থ রাখলা। আর কঠিন চুম্বক কোনগুলা, যে হাই কার্বন ইস্পাত, মানে সংকর ধাতু যেগুলো আর কি, হ্যাঁ, সংকর ধাতু থেকে আসছে। তো এইখান থেকে দুই একটা মুখস্থ রাখলা। তবে এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে চুম্বক পদার্থের যে তিনটা প্রকারভেদ আছে, ফেরোম্যাগনেটিক, পারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এটা আমরা প্রথমেই বলছি। তো এই ফেরোম্যাগনেটিক, পারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এই তিনটার পার্থক্য, সংজ্ঞা, উদাহরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে পারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, এটা আশা করি তোমরা, আমি কিছু আলোচনা করছি প্রথমেই, তাহলে এটা আবার তোমরা পড়ে নিবা। আচ্ছা, এই অধ্যায় থেকে আসলে যেটা এছাড়া যে প্রশ্নটা যেটা আছে আর কি বোঝার মতো, সেটা হচ্ছে তোমার এই যে ম্যাগনেটাইজেশন কার্ভ বা হিস্টেরিসিস লুপ, হিস্টেরিসিস লুপ। আছে এই যে ম্যাগনেটাইজেশন কার্ভের বা বিএস কার্ভ যেটাকে বলা হয়, ম্যাগনেটাইজেশন কার্ভ বা হচ্ছে বিএস কার্ভ, এই যে বিএস কার্ভ। তো এই যে এই বিএস কার্ভটা আসলে কি, এটা একটু আমি বুঝাই দিব। এই যে বিএস কার্ভ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রচনামূলক আসতে পারে, যে ম্যাগনেটাইজেশন বিএস কার্ভ, অথবা কি ম্যাগনেটাইজেশন কার্ভ কি, চিত্র আঁক, বিএস কার্ভ অঙ্কন করুন। তাহলে এই যে 2 নম্বর রচনামূলকটা মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে এই যে আমরা এই যে এটা আমরা সলভ করবো আর কি। দেখো, আচ্ছা আচ্ছা, আমি একটু জুম করে নিলাম, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে ম্যাগনেটাইজেশন আসলে কার্ভটা আসলে কি, ম্যাগনেটাইজেশন কার্ভ হচ্ছে দেখো, যে যে কার্ভটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি বলা হয়, ম্যাগনেটাইজেশন কার্ভ আর কি, হ্যাঁ, বা বিএইচ কার্ভ বলে। আচ্ছা, বি মানে হচ্ছে কি, এখানে দেখো বি মানে হচ্ছে কি ফ্লাক্স ডেনসিটি, বি মানে কি ফ্লাক্স ডেনসিটি। আর এস মানে ম্যাগনেটাইজিং ফোর্স, মানে চুম্বকীয় বল। আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানে কি ফ্লাক্সের ঘনত্ব। তাহলে এই এক্স এক্সিস বরাবর হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি ফ্লাক্স ডেনসিটি, এই দুটোকে ডিনোট করছে, চিহ্নিত করছে। আচ্ছা, তাহলে এই কার্ভটা এরকম কিভাবে আসলো, এটা একটু জাস্ট একটু ব্যাখ্যা দিই, দেখো। তাহলে এটা হচ্ছে, আমি যদি একটু ফ্রেশ পেজ নিই। আচ্ছা, আমি হচ্ছে এই চিত্রটা একটু বোঝাচ্ছি একটু আগে। তাহলে দেখো, এটা হচ্ছে কি আমার এক্স এক্সিস, এটা কি এক্স মানে এক্স এক্স এক্স, আর এটা কি এক্স প্রাইম, এটা কি ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। আচ্ছা, এক্স মানে হচ্ছে কি এটা কি ধনাত্মক সাইড, এক্স প্রাইম মানে কি এটা ঋণাত্মক সাইড, আর ওয়াই মানে হচ্ছে কি এটা মানে পজিটিভ বা ধনাত্মক সাইড, আর এই ওয়াই প্রাইম মানে কি ঋণাত্মক সাইড। আচ্ছা, এখন এটার কার্ভটা হচ্ছে দেখো, তাহলে এই যে এই এক্স প্রাইম মানে এই যে এক্স, সরি এক্স যেটা ধনাত্মক বরাবর, এদিকে হচ্ছে কি ম্যাগনেটাইজিং ফোর্সটা, এই এক্স বরাবর হচ্ছে আমরা কি নিয়েছি ম্যাগনেটাইজিং ফোর্স বা এইচ, ম্যাগনেটাইজিং ফোর্স বা হচ্ছে কি এইচ, এইচ দ্বারা আমরা ম্যাগনেটাইজিং ফোর্সকে চিহ্নিত করছি, বা বি নট দ্বারা প্রকাশ করতে পারো। এখানে নর্মালি তোমাদের এই বইয়ে এইচ দ্বারা প্রকাশ করছে। আচ্ছা, এরপরে ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে তোমার কি ফ্লাক্স ডেনসিটি। তাহলে ফ্লাক্স ডেনসিটি হচ্ছে কি আমরা বিএম বা বি দ্বারা প্রকাশ করেছি, তোমাদের বই বি দিয়েছি আর কি, তাহলে বি দ্বারা প্রকাশ করছে। এখন নর্মালি হচ্ছে কি এই ম্যাগনেটাইজেশন কার্ভটা আসলে কিসের মানে কোথায় অ্যাপ্লিকেশন করা হয় যদি বলি, আমরা কি জানি যে ম্যাগনেটিক মেটেরিয়ালস প্রধানত কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে কি ফেরোম্যাগনেটিক, আর হচ্ছে পারাম্যাগনেটিক, আর হচ্ছে কি ডায়াম্যাগনেটিক। এই কার্ভটা মেইনলি অ্যাপ্লিকেশন করা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে, ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থের কি থাকে আমরা জানি, যে যেটা কি চুম্বকের আকর্ষণ কি থাকে অনেক বেশি থাকে, সেটাকে আমরা বলি কি ফেরোম্যাগনেটিক। আচ্ছা, এখন দেখো এই ফেরোম্যাগনেটিক পদার্থের হচ্ছে কি চুম্বকের আকর্ষণ অনেক বেশি।
এটা আমরা জানি। তাহলে এটার হচ্ছে দেখো এই যে, যদি আমি একটু বিস্তারিত বলতে চাই আর কি, এটা আসলে কিভাবে আসছে বা কোথা থেকে আসছে যদি একটু বিস্তারিত বলি। দেখো, নর্মালি এটা হচ্ছে কি একটা কয়েল বা সোলিনয়েড চিন্তা করতে পারি, ঠিক আছে? এটা একটা কি কয়েল বা সোলিনয়েড। আচ্ছা, এইখানে আমার কি আছে, সাপ্লাই আছে, এখানে আমার সরবরাহ আছে আর কি। আচ্ছা, এখন নর্মালি একটা কয়েলের ভিতর দিয়ে যখন তুমি হচ্ছে কি করো, এই বিদ্যুৎ প্রবাহিত করো, তখন হচ্ছে কি এটার মধ্যে কি চুম্বকত্ব তৈরি হয়, ঠিক আছে? নর্থ পুল সাউথ পুল, চুম্বকত্ব মানে হচ্ছে কি নর্থ পুল সাউথ পুল তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে কি এরকম, তোমরা এই চিত্রগুলো দেখে আসছো অবশ্যই 9-10-এ। সোলিনয়েড, তোমরা যেটা বলছো সোলিনয়েড, এই সোলিনয়েডের মধ্যে কি দিকে যে তোমার নর্থ পুল সাউথ পোলের সৃষ্টি হয়, কি চুম্বক বলের রেখাগুলো কি থাকে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে গমন করে। আচ্ছা, তাহলে যখন তুমি এখানে কি করছো, বিদ্যুৎ সরবরাহ করছো, তখন কি হচ্ছে, এই এটার ভিতর দিয়ে যখন হচ্ছে কি এটার ভিতরে তোমার এই কয়েলের ভিতর দিয়ে বা সোলিনয়েডের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন কি হয়, তোমার নর্থ পোল সাউথ পোলের মানে একটা সৃষ্টি হয়, চুম্বকের সৃষ্টি হয়। আচ্ছা, এখন এটার মধ্যে যদি আমরা কি একটা লোহার পাত রাখি, কিটা কি লোহার পাত, ঠিক আছে? এই লোহার পাতটা হচ্ছে কি একটা ম্যাগনেটে পরিণত হয়। কি হয়, একটা লোহার পাতটা হচ্ছে কি ম্যাগনেটে পরিণত হয়। আচ্ছা, এখন এই যে ম্যাগনেটটা এটা কিন্তু তোমার টেম্পোরারি হয়, ঠিক আছে? এই যে ম্যাগনেটটা কি নর্মালি টেম্পোরারি, মানে এটাকে তোমরা, বা আরো সহজভাবে যদি বলি, যে একটা তোমার হচ্ছে কি একটা লোহার পাত আছে, কাঁচা লোহার পাত আছে, এটার মধ্যে তুমি যদি কয়েল পেঁচাও, এই কয়েল পেঁচানোর ফলে তুমি যদি এখানে যদি সাপ্লাই দাও, তাহলে এই যে মানে লোহার পাত বা বার যেটা আছে, লোহার পাতটা যেটা আছে, এটার মধ্যে একটা অস্থায়ী চুম্বক হয়, টেম্পোরারি ম্যাগনেটের সৃষ্টি হয়। যতক্ষণ তোমার সব সরবরাহটা থাকবে, ততক্ষণ কি হবে, এর ম্যাগনেটটা থাকবে। আবার যদি তুমি সরবরাহ যদি অফ করে দাও, তাহলে কি কিছুক্ষণ থাকে আবার কি সেটা মানে ম্যাগনেট জিরো হয়ে যায় আর কি। তো যেটা তোমার হচ্ছে কি সরবরাহ দেওয়ার ফলে যে ম্যাগনেটের সৃষ্টি হয়, আবার সরবরাহ যদি আমি কি করি মানে আপাতত বদ্ধ রাখি, যদি এটা ম্যাগনেট থাকে তাহলে সেইটাকে বলা রেসিডুয়াল ম্যাগনেটিজম। মানে সহজ কথা, তুমি রেসিডুয়াল ম্যাগনেটিজম যদি বুঝতে চাও, যে কোন একটা পদার্থ আর কি, এই পদার্থের যে তুমি কি করো বিদ্যুৎ সরবরাহ আছে, এই ম্যাগনেট আছে, মানে কি ম্যাগনেট সৃষ্টি হচ্ছে, চুম্বকের তৈরি চুম্বক সৃষ্টি হয়েছে এটার মধ্যে, এই পদার্থের মধ্যে। এখন যদি তুমি বিদ্যুৎ সরবরাহটা সরায় নেও, তাহলে এর মধ্যে কি থাকে একটা চুম্বকত্ব, মানে আগের মতো কি থাকে, আগের মতো না, মানে একটা অবশিষ্ট চুম্বকত্ব থাকে আর কি। তো এই যে অবশিষ্ট যে চুম্বকত্বটা, এটাকে আমরা বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম ইংরেজিতে। তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে মেইনলি, আমি যদি এত বেশি বিস্তারিত না বলি, তাহলে দেখো এই কার্ভটা আসলে কোথায় প্রযোজ্য, একটা ফেরোম্যাগনেটিক মানে পদার্থের মধ্যে আর কি, মানে ম্যাগনেটিক মেটেরিয়ালস এর ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে এই কার্ভটা মানে আসে আর কি, এই কার্ভটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে এই কার্ভের হচ্ছে আমরা কি বলতেছিলাম, যে এক্স এক্সিস বরাবর হচ্ছে কি এক্স এক্স প্রাইম এক্সিস বরাবর হচ্ছে কি তোমার ম্যাগনেটাইজিং ফোর্স, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, আর ওয়াই ওয়াই প্রাইম বরাবর হচ্ছে কি ফ্লাক্স ডেনসিটি বা ফ্লাক্সের ঘনত্বকে প্রকাশ করি। আচ্ছা, এখন দেখো এখানে যে তোমাদের বই যে কার্ভটা যেটা দেওয়া আছে চিত্রটা, আমরা যদি বিদ্যুৎ সরবরাহ মানে কি বাড়াইলে কি হবে, বিদ্যুৎ সরবরাহ যখন বাড়াবো তখন কি হবে, এই যে এখানে আমার কি হবে, বিদ্যুৎ সরবরাহ যখন বাড়াচ্ছি, তখন তোমার হচ্ছে কি এই যে তোমার চুম্বক ক্ষেত্রটা কি মানে চুম্বক ক্ষেত্র যে একটা মানে এই যে ফ্লাক্স যে তত বেশি কি হবে, ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে। আর নর্থ পোল থেকে সাউথ পোলে যাওয়া মানে কি, এখানে নর্থ পোল এবং সাউথ পোলের যে ম্যাগনেটিক ফিল্ড, এটা কি শক্তিশালী হবে। তাহলে যদি শক্তিশালী হয়, তার মানে এই যে এক্স এক্সিস বরাবর যদি আমি কি করি, এই যে তোমার এই ম্যাগনেটাইজিং ফোর্সটা বৃদ্ধি করি, ম্যাগনেটাইজিং ফোর্স বৃদ্ধি করি, তাহলে দেখো এই যে আমরা কি করলাম, এই যে ম্যাগনেটাইজিং ফোর্সটা এই পর্যন্ত নিয়ে আসলাম, বৃদ্ধি করলাম। তাহলে বৃদ্ধি করলে আমরা সম্ভবত এরকম জানি যে এরকম এই পর্যন্ত বৃদ্ধি করলাম, হ্যাঁ। একটু স্লো জুম, কম জুম করি, দেখো আমরা জিরো থেকে এই পর্যন্ত বৃদ্ধি করলাম, মানে এই যে আমরা এই পর্যন্ত বৃদ্ধি করলাম, তার মানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর কি সেম ভাবে এটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর এই যে ম্যাগনেটাইজিং যেহেতু ফোর্স বৃদ্ধি করছে, তার মানে কি ফ্লাক্স ডেনসিটি বৃদ্ধি হবে। তার মানে আমরা কি এই জায়গায় কি পাবো, স্থানাঙ্কটা পাবো না, এই জায়গায় স্থানাঙ্কটা পাচ্ছি। তাহলে এই জায়গায় স্থানাঙ্ক পাওয়া মানে হচ্ছে কি দেখো, তার মানে এটা হচ্ছে তোমার মানে এই কার্ভটা দেখতে এরকম হবে আর কি, তোমার হচ্ছে যখন ম্যাগনেটাইজিং ফোর্স যখন বৃদ্ধি করতেছি, তখন তোমার এই যে ফ্লাক্স ডেনসিটি, এই ফ্লাক্স ডেনসিটিও তোমার এই যে বৃদ্ধি পাচ্ছে। ফ্লাক্স ডেনসিটিটা কি হচ্ছে, এই যে বৃদ্ধি পাচ্ছে, আমি এই রেখাটা কিন্তু হ্যাঁ প্রথমে এই রেখাটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, এখন তুমি একটা পয়েন্টে গিয়ে তুমি সরবরাহ ভোল্টেজ মানে তোমার এই চুম্বকত্ব যত বেশি মানে তুমি ভোল্টেজ যত বেশি বাড়ায় না কেন, একটা ধাতুর কি থাকে নির্দিষ্ট তো ফিচার্স আছে, মানে কি আছে মানে স্যাচুরেশন পয়েন্ট আছে, কোনো কিছু সর্বোচ্চ মানে কি সহ্য ক্ষমতা বলি বা সর্বোচ্চ কোনো কিছু আছে, তাই না? তাহলে পিক পয়েন্ট বা স্যাচুরেশন পয়েন্টে যাওয়ার পরে, যেটাকে আমরা বলি স্যাচুরেশন আর কি,
তাহলে এটা জিরো থেকে কি হলো, এই যে এখানে ফ্লাক্স ডেনসিটিটা বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেয়ে এই পর্যন্ত আসলো, মানে এই পর্যন্ত তুমি হচ্ছে কি ম্যাগনেটাইজিং ফোর্স বৃদ্ধি করার পর এটা সর্বোচ্চ এই পর্যন্ত গেল। যাওয়ার পর এর থেকে আর বেশি কি হবে না, ফ্লাক্স ডেনসিটি তুমি যত এর দিকে তুমি আর যত বেশি বাড়াও না কেন, ম্যাগনেটাইজিং ফোর্স আর বৃদ্ধি পাবে না, কারণ কি এটা স্যাচুরেশন বা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। আচ্ছা, এখন যদি হচ্ছে তুমি কি করো, এই ম্যাগনেটাইজিং ফোর্সটাকে তুমি কি করো ধীরে ধীরে কমায় আনো, ধীরে ধীরে কি করো কমায় আনো, তাহলে এই যে চুম্বকত্ব যেটা তৈরি হয়েছে, মানে এই যে ফ্লাক্স ডেনসিটি, এটা কিন্তু হুট করে কমে যাবে না। এটা কি হবে, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি এটা থাকবে। তাহলে থাকলে এটা কি মানে অল্প পরিমাণ কমবে, আগের মতো থাকবে না, জাস্ট এই যে অল্প পরিমাণ থাকবে, তখন কি হবে এটা এই রেখাটা যে ব্যাক করলো, ব্যাক করে এই পর্যন্ত চলে আসলো। তার মানে তুমি কি করছো, এই ম্যাগনেটাইজিং তোমার ফোর্সটা কি করতেছো, মানে কমাচ্ছ। কমানোর ফলে তুমি কি করলা, তুমি কমিয়ে মনে করো যে তুমি জিরোতে নিয়ে আসলা, কমিয়ে জিরোতে নিয়ে আসলা, তার মানে এটা কি, এটা কিন্তু এটাও কিন্তু জিরো হয় না, তাহলে এটা যেহেতু জিরোতে নিয়ে আসছে তার মানে কি এটা এদিকে জিরোতে আসার কথা, কিন্তু জিরোতে আসবে না, এটা আসবে এই পর্যন্ত, মানে অবশিষ্ট চুম্বকত্বটা থেকে যাবে। আর এই অবশিষ্ট চুম্বকত্ব, এই যে পয়েন্টটা দেখতেছো, এটাকে বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম। আমি আরো জুম করে দেখাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি রেসিডুয়াল ম্যাগনেটিজম পয়েন্ট আর কি, হ্যাঁ। আচ্ছা, এই বিন্দুটাকে বলে রেসিডুয়াল ম্যাগনেটিজম। আচ্ছা, এখন যদি তুমি কি করো, এই যে তোমার এই ম্যাগনেটাইজিং ফোর্সটা নর্থ পোল সাউথ পোল, এখন যদি সাউথ পোল টু নর্থ পোল মানে উল্টাইয়া দাও, পোলারিটি চেঞ্জ হয়, তাহলে কি হবে, তাহলে পোলারিটি চেঞ্জ হলে দেখো, তাহলে পোলারিটি যদি চেঞ্জ হয়, তাহলে তোমার হচ্ছে কি সিমিলার ভাবে হচ্ছে তোমার এটা দেখো, মানে ফরওয়ার্ড রিভার্সের মতো চিন্তা করতে পারো কিছুটা। তাহলে তোমার এই যে এই কার্ভটা তোমার হচ্ছে কি, এই তুমি হচ্ছে কি এই যে তোমার এইদিকে তোমার হচ্ছে কি মনে করো সর্বোচ্চ এই যে মানে নর্থ পোল থেকে এই যে পজিটিভ দিকে না দিয়ে নেগেটিভ দিকে দিলা, এই যে ম্যাগনেটাইজিং ফোর্সটা, ম্যাগনেটাইজিং ফোর্সটা এই জায়গায় চলে আসলো। তাহলে এইটা কি করবে, এই যে তাহলে দেখো এই যে এইটা তোমার আবার সে কি করবে, উল্টা দিকে গিয়ে এই যে সর্বোচ্চ এখানে চলে আসলো, সর্বোচ্চ এখানে চলে আসছে, মানে নেগেটিভ দিকে সর্বোচ্চ বিন্দুতে চলে আসছে। মানে তুমি কি করছো, এই যে সর্বোচ্চ নেগেটিভ দিকে সর্বোচ্চ কি করছো, ম্যাগনেটাইজিং ফোর্সটা কি করছো মাইনাস মানে নেগেটিভ দিকে নিয়ে গেছো। ঠিক আছে, নিয়ে যাওয়ার ফলে এই রেখাটা সর্বনিম্ন বিন্দুতে চলে আসলো। এখন দেখো এই যে বিন্দু যেটা আছে, এই বিন্দুটাকে আমরা এই যে পয়েন্টটাকে এটা আমরা বলে হচ্ছে কি এই যে নেগেটিভ দিকে যে সর্বোচ্চ পিক করছে। এখন তুমি যত যত বেশি নেগেটিভ করো না কেন, মানে এটা কি এই বিন্দুতে তুমি আনার পরে এর থেকে যদি আরো বেশি নেগেটিভ করো, এটা কিন্তু এই পর্যন্তই থাকবে, এটা কি করবে না এর নেগেটিভ দিকে, মানে ফ্লাক্স ডেনসিটি যেটা ওয়াই এক্সিস বরাবর এটা কি আর বাড়বে না, তাহলে এটা এইখানে কনস্ট্যান্ট, মানে কি এটা স্যাচুরেশন মোডে চলে গেছে। তাহলে এই যে পয়েন্টটাকে বলা হয় কুহেসিভ বা কুহেসিভ ফোর্স বলা হয়, ঠিক আছে, এই পয়েন্টটাকে বলা হয় কুহেসিভ ফোর্স। আচ্ছা, এখন তুমি যদি আবার যদি কি করো, এইটাকে এই যে ম্যাগনেটাইজিং যে ফোর্সটা আছে, এই যে সরি হ্যাঁ ম্যাগনেটাইজিং যে ফোর্সটা আছে, এই ম্যাগনেটাইজিং ফোর্সটাকে এই মাইনাস থেকে আস্তে আস্তে এবার জিরোতে নিয়ে আসো, তাহলে এটা কিন্তু হুট করে কি হয়ে যাবে না, এটা কি যে জিরোতে মানে এই যে এই রেখাটা কি জিরোতে চলে আসবে না, এটা কি জিরোতে চলে আসবে না, এটা কি করবে সেম ভাবে যে আগের মতো অবশিষ্ট চুম্বক কত থাকবে, তার মানে কি এটা যে মানে অল্প পরিমাণ কমে, মানে এটা তো এই কাজের চিত্র, এই যে মূল পয়েন্টটা কি ছিল এই জায়গায় ছিল, তাহলে কিন্তু এটা কিন্তু কি হয় নাই, এই যে এইখান থেকে অল্প পরিমাণ কমে কি করছে এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে অল্প পরিমাণ কমছে। তো অল্প পরিমাণ কমার পরে, তাহলে অল্প পরিমাণ কমছে, এখন তুমি যদি আবার যদি বৃদ্ধি করো পজিটিভ দিকে, তাহলে এটা কি আবার দিকে বাড়বো, পজিটিভ দিকে যদি বৃদ্ধি করো তাহলে আবার দিকে আবার বাড়বো, বাড়ে বেড়ে কি সর্বোচ্চ পজিটিভ বিন্দুতে চলে যাবে। এটাই হচ্ছে এই রেখাটা। তাহলে আমি কি বললাম, যদি আবার সংক্ষেপে বলি যে ওয়াই এক্সিস বরাবর আছে ম্যাগনেটাইজিং ফোর্স, ওয়াই এক্সিস বরাবর কি আছে ফ্লাক্স ডেনসিটি, এন্ড এক্স এক্সিস বরাবর যদি আমি বৃদ্ধি করি, তাহলে এটা বাড়ে, বাড়ানোর পরে এটা সর্বোচ্চ স্যাচুরেশন পয়েন্টে যা। পরবর্তীতে আমি যদি এই ম্যাগনেটাইজিং ফোর্সটা জিরো করি, তাহলে কি এটা একটা পয়েন্ট, এটা একটু কি এই রেসিডুয়াল ম্যাগনেটিজম মানে অবশিষ্ট চুম্বকত্ব ধর্মের কারণে কি হয়, এটা সম্পূর্ণ জিরো হয় না, এটা জিরো করার ফলে কি জিরো হবে না, এটা কি এই জায়গায় চলে আসবো। আবার যখন নেগেটিভ দিকে তখন কি করবো, ম্যাগনেটাইজিং ফোর্সটা বৃদ্ধি পাবে, তখন কি হবে এটা ধীরে ধীরে সর্বোচ্চ যখন নিয়ে যাবো নেগেটিভ মানে নেগেটিভ দিকে ম্যাগনেটাইজিং ফোর্সটা, তখন এটা সর্বোচ্চ এই জায়গায় চলে আসলো। তারপরে যদি আরো বাড়ে তারা আর বাড়বে না, কারণ কি এটা সর্বোচ্চ স্যাচুরেশন পয়েন্টে চলে আসে নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে স্যাচুরেশন পয়েন্টে চলে আসছে। এরপর সেটা যদি আমি কি করি আবার জিরো করি, তাহলে কি হুট করে কমে যাবে না, হুট করে না কমে কি করবে আবার সে এই যে কোনটা ডাল হয়ে অল্প পরিমাণ কি হবে, মানে এর যেহেতু রেসিডুয়াল ম্যাগনেটিজম তৈরি হয়েছে, তার মানে কি এটা অল্প পরিমাণ কমবে, কমে এই বিন্দুতে আসবে। এরপর যদি আবার কি করি এই পজিটিভ দিকে বৃদ্ধি করি, তখন কি আবার ধীরে ধীরে সর্বোচ্চ বিন্দুতে চলে আসবে। তাহলে এটা হচ্ছে কি আমার ওভারঅল একটা ফেরোম্যাগনেটিক পদার্থের পিএইচ কার্ভের বৈশিষ্ট্য। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমার এটা এই প্রশ্নটা শেষ, ঠিক আছে, আশা করি এটা তোমরা মোটামুটি ভালো বুঝতে পারছো। এরপরে যেটা আছে দেখো, এই যে ডাইইলেকট্রিক লস কাকে বলে।
আচ্ছা, এই প্রশ্নটা আমরা কোথায় দেখেছি? তাহলে এই অধ্যায় থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমরা মোস্ট ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে এটা ভালোভাবে পড়ে আসবো সবাই। আচ্ছা, তাহলে অধ্যায় 5 গেল। অধ্যায় 5 থেকে আমরা এই যে এই সংক্ষিপ্ত আশা করি পারবো, বা রচনামূলক আসলে ইনশাল্লাহ সবাই পারবো। তাহলে এটা সবাই পারবা। এরপর 6 নম্বর অধ্যায় কি আছে? অপরিবাহী মেটেরিয়ালস। অপরিবাহী মানে কি? ইনসুলেটিং মেটেরিয়ালস। এই ইনসুলেটিং মেটেরিয়ালস হচ্ছে মানে কি, যেটা ভিতরে কারেন্ট প্রবাহিত হয় না, তোমরা সবাই জানো। আর এটাকে 3টাকে ভাগ করা যায়, একটা সলিড, একটা কি লিকুইড, একটা হচ্ছে গ্যাসিয়াস, মানে 3টা ভাগে ভাগ করা যায়। সলিড মানে কঠিন, লিকুইড মানে কি তরল, আর গ্যাসিয়াস মানে কি গ্যাসীয়। 3টা ভাগে ভাগ করা যায়। এগুলো জাস্ট তুমি 1-2টা করে উদাহরণ নিবা। তাহলে কি ইনসুলেটিং মেটেরিয়ালস মানে কি, যেটা মধ্যে কারেন্ট প্রবাহিত হয় না, যেমন কি কাঠ, কয়লা, তোমার হচ্ছে কি পানি, বাতাস, এগুলো হচ্ছে কি ইনসুলেটিং মেটেরিয়াল। তাহলে দেখো কাঠ হচ্ছে কি কঠিন, তাহলে দেখো সলিডের কঠিন তো কাঠ। তাহলে পানি হচ্ছে কি লিকুইড, গ্যাসিয়াস হচ্ছে কি বিভিন্ন ধরনের গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে এগুলো হচ্ছে কি তোমার এই যে 3টে জাস্ট 2-একটা জাস্ট উদাহরণগুলো শিখলা এই। আচ্ছা, ইনসুলেটিং মেটেরিয়ালস এর উপর তাপমাত্রা প্রভাব, এটা তোমরা একটু পড়তে পারো, নিজেরা পড়ে নিলে আর কি। হ্যাঁ, এটা টেম্পারেচার বাড়লে আসলে কিভাবে মানে এই রেখাটা বাড়ে, আর তুমি যদি স্কিপ করতে পারো, তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে 6.4 এ। আচ্ছা, এখন যেটা আমি রচনামূলক যেটা দিয়েছি 6 নম্বর অধ্যায় দিকে, যে রচনামূলক যেটা দিয়েছি এটা আমি একটু সলভ করে দিব। তাহলে এই অধ্যায়তে আশা করি তোমরা অতি সংক্ষিপ্ত গুলো, যেগুলো আমি বললাম অতি সংক্ষিপ্ত, শুধু বোর্ড কোয়েশ্চেন, শুধু বোর্ড কোয়েশ্চেন লাস্টের যে বোর্ড গুলো সেগুলো পড়বা। তাহলে হচ্ছে দেখো আমাদের হচ্ছে কি যে এই রচনামূলক কি আছে, রচনামূলক ডাইলেকট্রিক লস কি, এটা আমি সলভ করে দিব এখন। আর বাদ বাকি এটা কিন্তু রচনামূলক আসার সম্ভাবনা কম, সংক্ষিপ্ততে আসতে পারে। যে আদর্শ ইনসুলেটিং মেটেরিয়ালস এর গুণাবলী কি কি। আদর্শ ইনসুলেটিং মেটেরিয়ালস কি থাকবো, এটা কি থাকবো, তোমার হচ্ছে উচ্চ রেজিস্ট্যান্স থাকবো, এর হচ্ছে তোমার কি কি এই যে উচ্চ ডাইলেকট্রিক শক্তি থাকবো। এই যে আদর্শ ইনসুলেটিং মেটেরিয়ালস এর গুণাবলী, এটা করে নেবা। এটা রচনামূলক আসতে পারে, সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা বেশি। তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ততা আসার। এবং হচ্ছে এটা রচনামূলক আসতে পারে। ইনসুলেটিং মেটেরিয়ালস এর উপর তাপমাত্রার প্রভাব, মানে টেম্পারেচার বাড়লে কি হয়। আচ্ছা, এটা আমি একটু বুঝাই দিই। যদি টেম্পারেচার বাড়ে তাহলে দেখো এই যে রেখাটা দ্বারা কি বোঝাচ্ছে, যদি টেম্পারেচার বাড়ে তার মানে কি কন্ডাক্টর যদি কোনো পরিবাহী পদার্থ কি থাকে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট না, তাপমাত্রা বাড়লে কি হবে, এর রেজিস্ট্যান্স কি হবো, বাড়বো। কন্ডাক্টর পদার্থ থেকে কি রেজিস্ট্যান্স বাড়বো, এই রেজিস্ট্যান্স বাড়লো। যদি সেমিকন্ডাক্টর কি হয়, আমরা জানি সেমিকন্ডাক্টর হচ্ছে কি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তাহলে তাপমাত্রা বাড়লে কি রেজিস্ট্যান্স কমতেছে, এটাই বোঝাচ্ছে। আর ইনসুলেটরের ক্ষেত্রে হচ্ছে কি, ইনসুলেটরের ক্ষেত্রে নর্মাল, মানে এই দুইটাকে জাস্ট কম্বাইন করলে যে রেখাটা আসে এটা আসে, মানে রেজাল্টেন্ট করলে এই দুইটা রেখাকে রেজাল্টেন্ট লব্ধি করে, তাহলে এটাকে এরকম দেখতে আসে আর কি সিম। তাহলে এটা জাস্ট তুমি একটু যদি পড়ো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এখন আমি যেটা মানে যেটা বোঝাতে যে রচনামূলকটা, এই যে ডাইলেকট্রিক লস কি, এই রচনামূলকটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ডাইলেকট্রিক লস কাকে বলে, চিত্র সহ লস অ্যাঙ্গেল একটু বর্ণনা। আচ্ছা, ইনসুলেটিং ম্যাটেরিয়াল তো আমরা বুঝি। ইনসুলেটিং ম্যাটেরিয়াল মানে কি, যেটা ভিতর দিয়ে কি হয় না, কোনো কারেন্ট প্রবাহিত হয় না। আর যদি কারেন্ট যদি কোনো পরিবাহী বিদ্যুৎ দিয়ে প্রবাহিত না হয়, তাহলে কি হবে না, ভোল্টেজ ড্রপ হবে না। আর ভোল্টেজ ড্রপও হবে না, তার মানে কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে কি ওই পরিবাহীতে মানে সরি ওই পদার্থটা মানে ওই ইনসুলেটিং বা অপরিবাহী পদার্থটা কি হবে না, সেটা পাওয়ার কনজাম্পশন করতে পারবে না, মানে কি পাওয়ার লস ঘটাবে না। তাহলে দেখো এখানে কি ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এর লস অ্যাঙ্গেল, তাহলে এটা কিভাবে আসছে একটু দেখো। এটা যদি একটু অ্যাডভান্স মানে হচ্ছে তোমাদের সেকেন্ড বা থার্ড সেমিস্টার এগুলো ভেক্টর গুলা। আচ্ছা, তারপর আমি যদি একটু সহজভাবে বলি, তাহলে দেখো প্রথমে হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস আসলে কি, এটা তুমি লেখলা যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস হচ্ছে কি নরমালি তোমার যেটা ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। আর কারেন্ট প্রবাহিত না হলে নরমালি কি হবে না, এখানে পাওয়ার লস হবে না। আচ্ছা, কিন্তু বাস্তবে কি আসলে তাই হয়? বাস্তবে আসলে তাই হয় না। যদি এক্স্যাক্টলি চিন্তা করি, তাহলে বাস্তবে দেখো কি লেখছে, যে বাস্তবে যখন ইনসুলেটিং ম্যাটেরিয়ালস আর অল্টারনেটিং ভোল্টেজ মানে এসি ভোল্টেজ যখন প্রয়োগ করা হয়, তখন তারা কি করে, কিছু পরিমাণ পাওয়ার কি করে কনজাম্পশন করে বা গ্রহণ করে, যা অপচয় ছাড়া আর কিছু নয়। এই পাওয়ার অপচয়কে ডাইলেকট্রিক লস বলে। তাহলে তোমরা সংজ্ঞাটা চোখ বন্ধ করে মুখস্থ করলে। আচ্ছা, এখন আমি জাস্ট চিত্রটা একটু বুঝাই দিচ্ছি। এখন এই যে ইনসুলেটিং মেটেরিয়ালসটাকে আমরা একটা ক্যাপাসিটিভ সার্কিটের সাথে তুলনা করতে পারি। ইনসুলেটিং মেটেরিয়ালসটাকে আমরা কি করতে পারি, একটা ক্যাপাসিটিভ সার্কিটের সাথে তুলনা করতে পারি। এই ক্যাপাসিটিভ যদি পিওর ক্যাপাসিটিভ কোনো কিছু হয়, পিওর ক্যাপাসিটিভ সার্কিট বা পিওর ইন্ডাকটিভ সার্কিট, এগুলো তোমরা পরের সেমিস্টার পড়বা। পিওর ক্যাপাসিটিভ এবং পিওর ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় কি শূন্য। তাহলে এই ইনসুলেটিং মেটেরিয়ালসটাকে আমরা পিওর একটা ক্যাপাসিটিভ সার্কিটের সাথে তুলনা করতে পারি। আচ্ছা, এই জন্য আমরা এখানে জাস্ট একটা প্যারালাল সার্কিট দেখানো হয়েছে, এখানে একটা রেজিস্টার, এখানে একটা ক্যাপাসিটর দেখাইছি। আচ্ছা, এখানে ভেক্টর, এটা সার্কিট চিত্র, এটা কি ভেক্টর ডায়াগ্রাম। তাহলে ভেক্টর ডায়াগ্রামের ক্ষেত্রে এটা কি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভেক্টর অঙ্কন করার সময় ভোল্টেজকে কি করতে হয়, রেফারেন্স ধরতে হয়। তাহলে ভোল্টেজকে আমরা রেফারেন্স ধরলাম। আচ্ছা, এখন এটা কি কি বলছি, যে ইনসুলেটিং মেটেরিয়ালসটা হচ্ছে কি
ডিরেক্ট ক্যাপাসিটিভ একটা সার্কিট, কি সার্কিট? ক্যাপাসিটিভ সার্কিট বিবেচনা করতে হবে। তাহলে এই ক্যাপাসিটিভ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে থাকে। কি থাকে? ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে থাকে। তাহলে দেখো এই যে ক্যাপাসিটিভ সার্কিটের কারেন্ট কি আইসি, এই আইসি হচ্ছে কি, দেখো ভোল্টেজ থেকে কি আছে 90 ডিগ্রি এগিয়ে আছে না, 90 ডিগ্রি এগিয়ে আছে। আচ্ছা, যদি 90 ডিগ্রি এগিয়ে থাকে তাহলে কি হয়, যদি মানে এক্স্যাক্টলি যদি মানে আইডিয়ালি যদি মানে সার্কিটটা যদি আইডিয়াল হয় যে তাহলে ভোল্টেজ থেকে 90 ডিগ্রি দেখবো কারেন্ট আগে তখন এর ফলে কি ওর পাওয়ার পৌঁছে কি জিরো হবে। আমরা কি জানি কস 90 মানে এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা কস 90 ডিগ্রি, আর কস 90 এর মান কত? জিরো। তার মানে কি পাওয়ার পৌঁছে শূন্য হবে। কিন্তু বাস্তবে এটা হয় না। বাস্তবে আমরা কিছু কোনো কিছু পৃথিবীতে আইডিয়াল বলতে আসলে কোনো কিছু নাই, কোনো পদার্থ আসলে আইডিয়াল না। সো তাহলে হচ্ছে এই যে এইটা, এই যে তোমার এই নর্মালি যে এই কারেন্ট যেটা প্রবাহিত হবে আর কি, এই কারেন্টটা হচ্ছে কি মানে এই এই ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সেটা কি হবে না, পিওর মানে আইডিয়াল না, মানে আইডিয়াল তোমার হচ্ছে কি আইডিয়াল ক্যাপাসিটিভ সার্কিট হবে না। যার কারণে কি হবে না, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না। যার কারণে কি হবে, অ্যাঙ্গেলটা কি হবে, কম হবে। কমটা কতটুকু হবে? মোট অ্যাঙ্গেল হচ্ছে কত? 90। তাহলে এই 90 থেকে যে এই তোমার আইসি থেকে এই আই আই কারেন্টের যে মানে প্রকৃত যে কারেন্ট আর কি, এই কারেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ডেল্টা, এই যে ডেল্টা দিয়ে প্রকাশ করছে। তাহলে এই মোট অ্যাঙ্গেল হচ্ছে 90। 90 থেকে যদি এটা বাদ দিই তাহলে হচ্ছে কি তোমার এই যে থিটা মানে 90 মাইনাস ডেল্টা, অর্থাৎ কি থিটা। 90 মাইনাস ডেল্টা মানে কি থিটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে জাস্ট তুমি কি লিখবা যে এটাকে জাস্ট তুমি চিত্র দুটো দিবা, চিত্র দেওয়ার পরে লিখবা যে ডাইলেকট্রিক লসটা আসলে কি, এটা সংখ্যাটা লিখবা। তারপর হচ্ছে তুমি এই যে আমি যে কথাগুলো বললাম যে এটাকে আমরা কি করতে পারি, ইনসুলেটিং মেটেরিয়ালসটাকে আমরা একটা ক্যাপাসিটিভ সার্কিটের সাথে তুলনা করতে পারি। আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি আইডিয়াল হলে কি সেটা কি ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি এগিয়ে থাকে, কিন্তু যদি আইডিয়াল না হয় তো সেই ক্ষেত্রে আমরা কি জানি যে কারেন্ট হচ্ছে কি 90 ডিগ্রি কোনো ব্যবধান অবস্থান করে না। 90 ডিগ্রি যদি ব্যবধান মানে ব্যবধান যদি না থাকে আসলে আইডিয়ালি, তাহলে কি হয়, নর্মালি কি হয় এর মধ্যে কারেন্ট মানে নর্মালি কি হবে, এটা একটা পাওয়ার লস ঘটাবে লিকেজ কারেন্টের জন্য আর কি, চিন্তা করতে পারো। তো এটা আর কি তোমরা হচ্ছে এইটা আমি যে কথাগুলো বললাম এটাকে জাস্ট এগুলো একটু বিস্তারিত একটু পড়বা, পড়লে আশা করি তোমরা পারবা। ঠিক আছে? আচ্ছা, এখানে জাস্ট এই যে পরিপূরক কোণ আর কি, মানে এই যে পূরক কোণ আছে এগুলা কোনো কিছুই না। এটা জাস্ট এখানে যে তোমার ওই যে ইনসুলেটিং মেটেরিয়াল ডাইইলেকট্রিক স্ট্রেসের যে সমীকরণ এটা লাগবে না। তুমি জাস্ট এখানে আমি যে কথাগুলো বললাম যদি চিত্র দিবা, দেওয়ার পরে জাস্ট আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি বুঝে দাও জাস্ট এগুলো লিখলে হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝতে পারছো। তাহলে 6 নম্বর অধ্যায় আমাদের শেষ। তাহলে দেখো এরপরে কি আছে, এরপরে 7 নম্বর অধ্যায় কঠিন অপরিবাহী পদার্থ। আচ্ছা, এই 6 নম্বর অধ্যায়টা মূলত হচ্ছে কি পরিবাহী মানে অপরিবাহী ম্যাটেরিয়ালস। তাহলে অপরিবাহী ম্যাটেরিয়ালস হচ্ছে তিনটা প্রকার, একটা কঠিন, একটা তরল, একটা কি গ্যাসীয়। তাহলে এই 7 নম্বর অধ্যায় হচ্ছে কি কঠিন অপরিবাহী পদার্থ নিয়ে আলোচনা করছে। তাহলে অপরিবাহী পদার্থ সংজ্ঞা জানো, আর কঠিন কোনগুলো তুমি আশা করি জানো। এই যে এখানে লেখা আছে দেখো, এটা হচ্ছে মাইনুন, এটা হচ্ছে মাইকা। হ্যাঁ, এটা কি হবে মাইকা, মাইকা অ্যাসবেস্টস, কাঁচ, কাঁচ, রাবার, প্লাস্টিক, এগুলা। তো এগুলো হচ্ছে কি জাস্ট কয়েকটা নাম মুখস্থ রাখলাম কি, কঠিন অপরিবাহী পদার্থ যেগুলা এই। আর এগুলোর যে বৈশিষ্ট্য এই। আচ্ছা, এইখানে দেখো এই যে গ্যাসকেট কি, গ্যাসকেট অনেকে না বুঝতে পারো। আচ্ছা, গ্যাসকেট হচ্ছে জাস্ট একটা মেকানিক্যাল পার্টস বলতে পারো কি। গ্যাসকেট হচ্ছে নর্মালি হচ্ছে তোমরা যদি আমি সহজ ভাষায় বলি যে গ্যাসকেট কি, গ্যাসকেট হচ্ছে এখানে যে সংজ্ঞাটা তুমি বইয়ের মতো পড়লা। তবে গ্যাসকেট যদি বাস্তবে চিন্তা করো, আমাদের হচ্ছে যে পাম্প যে ইলেকট্রিক্যাল যে তোমার বৈদ্যুতিক যে মোটর আছে, সহজ কথা, মোটরে তোমার হচ্ছে কি যখন পানি তুলে এই পানি যে তোমার এই যে কি বলে পাম্পের সাথে তোমার হচ্ছে মোটরে যখন কাপলিং করা হয়, তখন হচ্ছে যে আমরা যে গ্রামের ভাষায় যেটা বলি গ্যাসকেট বলি বা হচ্ছে বলি, এটা গিয়ে মূলত গ্যাসকেট। গ্যাসকেট হচ্ছে জাস্ট একটা অপরিবাহী পদার্থ, সহজ কথা, অপরিবাহী কি একটা কঠিন অপরিবাহী পদার্থ এটাই। আর এই গ্যাসকেটটা হচ্ছে কি করা হয় যে দুইটা কন্টাক্ট কি মানে দুইটা একে পরিবাহী বা কোনো কিছুকে সংযোগ দেওয়ার জন্য আমরা কি গ্যাসকেট ইউজ করি। এখানে যে গ্যাসকেট কি, গ্যাসকেট হলো মেকানিক্যাল সিল যা দুই বা ততোধিক মিলনের স্থলের জায়গা পূর্ণ করে, সাধারণত কোনো কিছুর কি সংযোগস্থল বা কন্টাক্ট স্পেসকে লিকেজ প্রতিরোধ করতে। মানে সহজ ভাষা আমি যে উদাহরণটা দিলাম যে আমরা কি পাম্পের মধ্যে কি করি, গ্যাসকেটটা 1 বছর পর পর চেঞ্জ করি। কারণ কি 1 বছর বা 6 মাস পর পর চেঞ্জ করি, কারণ আমরা যখন সুইচ দিই মোটরে তখন কি হয়, পানির যে প্রেসার যদি সম্পূর্ণ না থাকে কি পানি তোমার কি মানে উঠাতে পারে না, সেজন্য কি করা হয় গ্যাসকেটটা যদি লিকেজ করে। তো এটাই আর কি যে গ্যাসকেট কি করে যে তোমার একটা মেকানিক্যাল পার্টস, এটা কি করে দুই পাতর জায়গার মধ্যে দুইটা পদার্থ বা দুইটা এর মধ্যে সংযোগস্থলে কি করে ইউজ করা হয়, যেন কি হয় লিকেজ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়, এই এতটুকুই। আর গ্যাসকেটের বৈশিষ্ট্য জাস্ট পড়ে নিলাম মানে গ্যাসকেটের প্রয়োগ ক্ষেত্র তুমি যে এখানে আছে যে ইলেকট্রিক্যাল মোটর, প্রথমে লেখছো ইলেকট্রিক্যাল মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, এগুলোতে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় আর কি।
আচ্ছা, তাহলে এই যে 7 নম্বর অধ্যায় থেকে আসলে আশা করি তাহলে কি 7 নম্বর অধ্যায় থেকে খুব রচনামূলক আসলে নাই। হ্যাঁ, রচনামূলক আসলে কি, যে গ্যাসকেট কি, গ্যাসকেটের গুণাবলী, এটাই বললাম। আচ্ছা, 8 নম্বর অধ্যায় দেখো, তরল এবং গ্যাসীয় পরিবাহী পদার্থ। তরল মানে হচ্ছে কি লিকুইড, যেটা লিকুইড জাতীয়, যেমন বিভিন্ন ধরনের তেল, ট্রান্সফরমারের তেল হইতে পারে, বা এই তোমার হচ্ছে কি যে কোনো যে তেলগুলো হচ্ছে কি মানে অধার্য এবং হচ্ছে কি যেটা মানে তোমার হচ্ছে কি কারেন্ট ফ্লো করে না আর কি। তো সেই জাতীয় যে তেলগুলো আছে সেগুলো আমরা লিকুইড মেটেরিয়াল হিসেবে চিন্তা করতে পারি, এবং হচ্ছে কি এটাকে অপরিবাহী হিসেবে আমরা কাউন্ট করি আর কি। তাহলে তরল মেটেরিয়ালসটা জাস্ট তুমি একটু পড়ে নিলা, এখানে আসলে খুব বেশি নাই। এখানে দেখি রচনামূলক আছে কিনা। আচ্ছা, তরল এবং গ্যাসীয়, যেহেতু 8 নম্বর অধ্যায়টা বলছে, তাহলে এইখান থেকে আসলে তোমরা কি পারবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা প্রায় 100% ইম্পর্টেন্ট, এটা আসবে। SF6 গ্যাসের বৈশিষ্ট্য। তাহলে SF6 গ্যাসের বৈশিষ্ট্য এটা তোমরা নিজ দায়িত্ব করে নিবা, এটা আসলে বুঝাইতে করতে তেমন কিছু নাই। SF6 মানে হচ্ছে কি সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস, ঠিক আছে। এই সালফার হেক্সাফ্লোরাইডের যে তোমার কি অগ্নি নির্বাপন ক্ষমতা, এরপর হচ্ছে এর গ্যাসীয় মানে ডাইইলেকট্রিক স্ট্রেস, এই বিষয়গুলো জানতে হবে, কতটুকু প্রেসার, কতটুকু প্রেসারে কাজ করে, এই বিষয়গুলো জাস্ট একটু জানতে হবে। তাহলে এই যে এখানে SF6 গ্যাসের বৈশিষ্ট্য, SF6 গ্যাসের বৈশিষ্ট্য 8.6 এ আছে, এটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। তাহলে 8 নম্বর অধ্যায় থেকে এই রচনামূলকটা। আর তারপর হচ্ছে 9 নম্বর পদার্থ দেখো, অপরিবাহী পদার্থ, সরি অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী মানে কি সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস। তাহলে অর্ধপরিবাহী পদার্থ আমরা ভিডিও শুরুতেই বলছি, অর্ধপরিবাহী পদার্থ মানে কি, যে যেই পদার্থের ভিতর দিয়ে তোমার কারেন্ট প্রবাহ কি হয় না, মানে খুব বেশি প্রবাহিত হয় না, মানে মাঝামাঝি, পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, সেটাকে বলে কি অর্ধপরিবাহী পদার্থ। আর এই অর্ধপরিবাহী পদার্থ হচ্ছে কি বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে আর কি। তাহলে অর্ধপরিবাহী দেখো, আমাদের যদি প্রকারভেদ একটু দেখি, তাহলে দেখো এই যে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর মানে বাংলা কি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী প্রধানত দুই প্রকার, একটা ইন্ট্রিনসিক আর একটা কি এক্সট্রিনসিক। আর এই এক্সটেন্সিক হচ্ছে দুই প্রকার, একটা পি টাইপ আর একটা হচ্ছে কি এন টাইপ। তাহলে এইগুলো নিয়ে বিস্তারিত এই অধ্যায়টা সাজাইছে আর কি, 8 নম্বর অধ্যায়টা, সরি 9 নম্বর অধ্যায়টা। তাহলে অর্ধপরিবাহী কাকে বলে তুমি জানো, অর্ধপরিবাহী তুমি ইয়াও জানো, যে উদাহরণ জানো, যে সিলিকন, কার্বন, এগুলো আমরা বলছি। এর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4টা, এটাও তুমি জানো আশা করি। এরপরে দেখো যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস এর প্রকারভেদ, এই যে প্রকারভেদ হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কাটি বা ইন্টেন্সিক বা পিওর সেমিকন্ডাক্টর, আর হচ্ছে কি ভেজাল বা এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর। এই ভেজালটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। ইন্টেন্সিক বা পিওর মানে কোনগুলা, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে কি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো যেগুলো হচ্ছে তোমার কি পর্যায় সারণীতে 14 নম্বর কলামে অবস্থিত, অর্থাৎ শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন, সেগুলো হচ্ছে তোমার কি পিওর সেমিকন্ডাক্টর। আচ্ছা, পিওর বা ইন্ট্রিনসিক। আর এক্সটেন্সিক মানে কি ভেজাল। এই ভেজাল সেমিকন্ডাক্টর দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে কি পি টাইপ। আচ্ছা, পি টাইপ আর এন টাইপটা আমি যদি একটু, যদিও এটা তোমার এখানে নাই, বেসিক ইলেকট্রনিক্স সেকেন্ড সেমিস্টার আর কি, তারপরে আমি একটু বলে দিই। তাহলে দেখো এই এন টাইপটা আসলে কি, এন টাইপ মানে পিওর, পিওর প্লাস ত্রিযোজী কোনো মৌল। পিওর প্লাস কি ত্রিযোজী মৌল। ত্রিযোজী মৌল মানে কোন একটা, যে সকল মৌলের শেষ কক্ষপথে কি থাকবো, 3টে ইলেকট্রন থাকবো, একটা, দুইটা বা 3টে ইলেকট্রন, এগুলো যদি মিশ্রিত করা হয় তাহলে কি হয় পিওর বা, সরি এন টাইপ, সরি এটা পঞ্চযোজী হবে, হ্যাঁ পঞ্চযোজী, এন এন, যেহেতু এন টাইপ বলছে, তাহলে পিওর প্লাস পঞ্চযোজী মৌল যদি মিশ্রিত করি তাহলে কি সেটা এন টাইপ। আর পি টাইপ মানে কি পিওর প্লাস ত্রিযোজী, পিওর প্লাস ত্রিযোজী। তাহলে পিওর কোনগুলো আমরা জানি, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এগুলো হচ্ছে কি পিওর। এগুলোর সাথে যদি আমরা কি পঞ্চযোজী মৌল, পঞ্চযোজী মৌল কোনগুলা, অ্যালুমিনিয়াম, ফসফরাস, যে সকল মৌলের শেষ কক্ষপথে কি থাকে 5টা ইলেকট্রন, এগুলো যদি মিশ্রিত করি তাহলে এটাকে বলা এন টাইপ, শেষ। পি টাইপ কোনগুলা, এই পিওর, পিওর তো আমি জানি সিলিকন, কার্বন, জার্মেনিয়াম, এগুলোর সাথে যদি আমরা ত্রিযোজী, ত্রিযোজী মানে কি তোমার হচ্ছে কি যে সকল মৌলের শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন, যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টিন, এগুলো হচ্ছে কি ত্রিযোজী মৌল, 13 নম্বর গ্রুপে অবস্থিত পর্যায় সারণীতে। এগুলো যদি মিশ্রিত করি তাহলে যে সেমিকন্ডাক্টরটা পাওয়া যাবে সেটাকে বলা হয় কি পি টাইপ। এটা পি টাইপের চিত্র, সরি এটা হচ্ছে এন টাইপের চিত্র, এটা পি টাইপের চিত্র। তোমাদের এইখানে আসলে ডিপলি অনেক কিছু লাগবে না, তারপরে আমি একটু জাস্ট চিত্রগুলো একটু বোঝাই দিই। দেখো এইখানে এটা হচ্ছে এন টাইপের চিত্র। তাহলে এন টাইপ মানে কি বলছিলাম, পিওর প্লাস পঞ্চযোজী। তাহলে পিওর মানে কি চতুর্থযোজী, সিলিকন, কার্বন, জার্মেনিয়াম, এগুলা। তাহলে এখানে দেখো এখানে এসবি দ্বারা হচ্ছে স্টিবিয়াম, হ্যাঁ হ্যাঁ স্টিবিয়ামই। আচ্ছা যাই হোক, তাহলে এই চতুর্থযোজী একটা মৌল নিবা, নেওয়ার সাথে এর সাথে কি করবা, সরি ত্রিযোজী মৌল আর কি, হ্যাঁ ত্রিযোজী মৌলের সাথে যদি আমি এই পঞ্চযোজী মৌল আচ্ছা, এই বিষয়টা একটু বোঝার আগে আমরা একটু একটা বিষয় লক্ষ্য করি। দেখো
এখানে পিরিয়ডিক টেবিল দেওয়া আছে। পিরিয়ডিক টেবিলটা হচ্ছে তোমরা গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে, পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। আচ্ছা, এই পর্যায় সারণী এটা হচ্ছে কি 13 নম্বর গ্রুপ, হ্যাঁ, এটা 14 নম্বর গ্রুপ, এটা 15 নম্বর গ্রুপ। তাহলে 13 নম্বর গ্রুপে যেগুলো আছে, এই 13 নম্বর গ্রুপে যে মৌলগুলো থাকে, যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টিন, এই সরি টাইটেনিয়াম, আচ্ছা যাই হোক, তাহলে এই যে এই মৌলগুলো যেগুলো আছে এগুলোরে বলা হয় হচ্ছে তোমার মানে পিওর সেমিকন্ডাক্টর, ঠিক আছে। পিওর সেমি ত্রিযুজি মৌল, সরি, এগুলো বলে কি ত্রিযুজি মৌল। আচ্ছা, এটা হচ্ছে 14 নম্বর, মানে রোমান সংখ্যা চিহ্নিত করছে আর কি। এই 14 নম্বর গ্রুপে গেছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্ট্যান্ডাম বা টিন, আর হচ্ছে কি প্লাম্বাম বা সীসা। এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি 14 নম্বর গ্রুপে যেগুলো আছে এগুলো হচ্ছে কি পিওর সেমিকন্ডাক্টর। এগুলো কি পিওর সেমিকন্ডাক্টর, টোটাল থাকতে হবে। এগুলো হচ্ছে কি পিওর সেমিকন্ডাক্টর। আর এটা হচ্ছে 15 নম্বর, বিএ মানে কি 15 নম্বর গ্রুপ। 15 নম্বর গ্রুপে কি আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এর যে স্টিবিয়াম বা এন্টিমনি, আর হচ্ছে কি বিসমাথ। তাহলে এই 15 নম্বর গ্রুপে হচ্ছে কি পঞ্চযোজী মৌল, কি পঞ্চযোজী, পঞ্চযোজী, আর এটা কি চতুর্থযোজী। 14 নম্বর মানে কি চতুর্থযোজী, আর চতুর্থযোজী গুলোই কিন্তু পিওর সেমিকন্ডাক্টর। আর এটা হচ্ছে কি ত্রিযোজী। এখন এই চতুর্থ যোজির সাথে তুমি যদি পঞ্চযোজী মিশ্রিত করো তাহলে হবে কি এন টাইপ। এই চতুর্থ যোজির সাথে যদি পঞ্চযোজী মিশ্রিত করো তাহলে কি হবে এন টাইপ। আবার এই ত্রিযোজীর সাথে যদি চতুর্থ যোজী মিশ্রিত করো তাহলে কি হবে পি টাইপ। তাহলে এইখানে এটাই করছে আর কি। দেখো একটু জুম করে নেই, এইখানে তোমার স্টিভিয়াম, তাহলে স্টিভিয়াম মানে কি, এই যে দেখো এই স্টিভিয়াম হচ্ছে তোমার পঞ্চযোজী। তাহলে এই যে পঞ্চযোজী একটা মৌল নিছে। পঞ্চযোজী মানে কি শেষ কক্ষ হতে পারে ইলেকট্রন থাকবে 5টা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, যে একটা ইলেকট্রন কি আছে বেশি আছে। এই পঞ্চযোজীর সাথে কি করবো চতুর্থ যোজী মানে পিওর। চতুর্থ যোজী মানে কি পিওর, এই যে চতুর্থ যোজী। চতুর্থ যোজী যে কোনো একটা মৌল নিবা। এখানে নিচ্ছে জার্মেনিয়াম, তাহলে জার্মেনিয়াম নিচ্ছে। তাই চতুর্থ যোজী মানে কি শেষ কক্ষতে 4টা ইলেকট্রন ঢুকে, 4টা ইলেকট্রন আছে, 4টা করে ইলেকট্রন আছে। তার মানে এগুলোর সাথে কি করছে সমযোজী বন্ধন করছে, কি করছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোভ্যালেন্ট বন্ড করার ফলে এর শেষ কক্ষতে যেহেতু 5টা, এগুলো শেষ কক্ষতে 4টা, তার মানে কি দিন শেষে কি এর একটা ইলেকট্রন বেশি থাকবে না, ফ্রি। এটাকে বলে ফ্রি ইলেকট্রন। আর এই ফ্রি ইলেকট্রন হচ্ছে কি, এই ফ্রি ইলেকট্রনটা হচ্ছে কি নেগেটিভ। আমরা জানি কি ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট। নেগেটিভ কি করে, ইলেকট্রন কি করে নেগেটিভ চার্জ বিশিষ্ট আমরা জানি। তাহলে এই যে চতুর্থ যোজীর সাথে যদি আমরা কি করি পঞ্চযোজী মৌল ইউজ করি, তাহলে যেই সেমিকন্ডাক্টরটা গঠিত সেটাকে বলে এন টাইপ। আর এটাতে কি থাকে ফ্রি ইলেকট্রন থাকে। ওকে, এটা বুঝতে পারছি আশা করি। এরপরে দেখো পি টাইপ। পি টাইপ মানে কি, পি টাইপ মানে আমরা কি বলছিলাম এই যে চতুর্থ যোজী যেটা পিওর। চতুর্থ যোজী মানে কি চতুর্থ যোজী মানে পিওর। এই পিওরের সাথে যদি পঞ্চম যোজী মানে 15 নম্বর গ্রুপের কোনো একটা মৌল মিশ্রিত করি তাহলে কি হবে, সেটা হয়ে যাবে পি টাইপ। সরি, আমি ভুল বলতেছি, চতুর্থ যোজীর সাথে যদি আমরা কি করি ত্রিযোজী মৌল ইউজ করি তাহলে সেটা হয়ে যাবে কি পি টাইপ। তাহলে দেখো এই যে চতুর্থ যোজী মানে পিওর, চতুর্থ যোজী আমরা মৌল নিছি জার্মেনিয়াম নিছি, জার্মেনিয়াম, 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 জার্মেনিয়াম নিছি। এর সাথে আমরা মিশ্রিত করছি একটা ত্রিযোজী মৌল। ত্রিযোজী মৌল এটা হচ্ছে গেলিয়াম, এই যে গেলিয়াম নিলাম। তাহলে তাহলে দেখো এসএস কক্ষতে ত্রিযোজী মানে কি এসএস কক্ষতে 3 ইলেকট্রন থাকবে, একটা, দুইটা, তিনটা। এই যেটা কিন্তু হোল, এটাকে বলা হয় হোল বা গ্যাপ বা ফাঁকা স্থান, ঠিক আছে। তাহলে দেখো এইগুলো তো যেহেতু 14 যোজী মানে শেষ কক্ষতে 4টা ইলেকট্রন আছে, বাট এর শেষ কক্ষতে কি আছে 3টা ইলেকট্রন, তার মানে কি একটা ইলেকট্রন কি আছে ঘাটতি আছে। আর এই ঘাটতিটাকে বলা হয় হোল বা ফাঁকা স্থান। আর এই হোল বা ফাঁকা স্থান হচ্ছে কি পজিটিভ চার্জ বিশিষ্ট, মানে পজিটিভ চার্জ ধারণ করে। তাহলে এটা হচ্ছে কি পি টাইপ। আশা করি তোমরা পি টাইপ কি এন টাইপ কি চিত্র সহ আশা করি মোটামুটি একটা ভালো একটা ধারণা পাইছো। এগুলো আবার তোমার সেকেন্ড সেমিস্টারে বিস্তারিত এগুলাই আবার থাকবে, ঠিক আছে। সো এই সেমিস্টারে এই পি টাইপ এন টাইপ থেকে আসার সম্ভাবনা কম, তারপরেও যদি আসে আমি বুঝাই দিলাম। আচ্ছা, তাহলে এই অধ্যায় থেকে আসলে কি, ওই অধ্যায় থেকে তুমি কি অর্ধপরিবাহী কাকে বলে, অর্ধপরিবাহী কত প্রকার, এই অর্ধপরিবাহীর মধ্যে হচ্ছে যে প্রকারভেদ আছে পি টাইপ এন টাইপ, পি টাইপের উদাহরণ এন টাইপের উদাহরণ আমরা আশা করি বুঝবা। হ্যাঁ, এই যে হল ইফেক্ট, এটা আশা করি বুঝো। হল ইফেক্ট মানে হচ্ছে কি যে গ্যাপ আর কি, যে যদি তুমি হচ্ছে যেটা মাত্র বুঝালেন যে ত্রিযোজীর সাথে যদি কি করো তুমি চতুর্যোজী মানে কি পিওর সেমিকন্ডাক্টরের সাথে যদি তুমি এই তোমার কি করো ত্রিযোজী মিশ্রিত করো তাহলে কি হয় একটা ইলেকট্রন ঘাটতি পড়ে, এই ঘাটতিটা হচ্ছে হোল, ঠিক আছে। আর এই হোল যে পজিটিভ চার্জ বহন করে এটাকে হোল ইফেক্ট, সহজ কথা। সেমিকন্ডাক্টর প্রকারভেদটা তুমি জাস্ট এখান থেকে জেনে নিলা। তাহলে এই অধ্যায় থেকে রচনামূলক আসার সম্ভাবনা কম। হ্যাঁ, আচ্ছা, এরপর 10 নম্বর অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাস্ট অধ্যায়, এটা আমরা বুঝাই দিলেই শেষ। যে অপটিক্যাল ফাইবার। ওকে, অপটিক্যাল ফাইবারটা আসলে কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা জাস্ট যে সংজ্ঞা তুমি বইয়ের ভাষায় শিখতে চাও তাহলে বইয়ের ভাষায় যেটা কি অপটিক্যাল ফাইবার হচ্ছে কাচের পাতলা শক্ত তন্তু বা কেই বা প্লাস্টিকের তন্তু বা কেই ব্যবহার করে, যার মধ্যে কি করে আলোক রশ্মি প্রেরণ করা হয়।
আচ্ছা কপার বিভিন্ন কিছু লেখা আছে সহজ কথা। অপটিক্যাল ফাইবার হচ্ছে কি, যে আমি সহজে বলি যে অপটিক্যাল ফাইবার হচ্ছে কি একটা কাঁচের তন্তু বা কি, যার সাহায্যে কি করা হয়, আলো আলোর গতিতে আলোর গতিতে ডেটা ট্রান্সফার করা হয়। সহজ কথা, আলোর গতিতে কি করা হয়, ডেটা ট্রান্সফার করা হয়, ঠিক আছে। সেটাকে আমরা বলি কি অপটিক্যাল ফাইবার। আচ্ছা, এই অপটিক্যাল ফাইবারের যে উপাদান, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়টা, আমি আবার বলতেছি। তাহলে অপটিক্যাল ফাইবার উপাদান হচ্ছে কি, দেখো এই উপাদানগুলো জাস্ট একটু মনে রাখলা। তো উপাদান সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, অপটিক্যাল ফাইবারের প্রকারভেদ তিন প্রকার, একটা স্টেপ ইন্ডেক্স, গ্রেডিয়েন্ট ইন্ডেক্স, সিঙ্গেল পোর্ট। এই তিনটে জাস্ট নামগুলো মুখস্থ রাখলে, এটা বিস্তারিত জানার দরকার নাই, জাস্ট তিনটে নাম। অপটিক্যাল ফাইবার তিনটে প্রকারভেদ আর উপাদান জাস্ট। আচ্ছা, এইখানে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে, অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে বর্ণনা দাও, এটা আসতে পারে। এইটা 10.4, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রচনামূলক দেখবো আইসা পড়ছে। আমাদের লাস্ট রচনামূলক যেটা ছিল সেটা এটাই ছিল। SF6 তো বললাম নিজেরা পড়বা, এই যে অপটিক্যাল ফাইবার ছিল, তাহলে অপটিক্যাল ফাইবার আমরা সলিউশন করলে শেষ। আচ্ছা, অপটিক্যাল ফাইবার হচ্ছে কি, বললাম যে অপটিক্যাল ফাইবার হচ্ছে কি, অপটিক্যাল ফাইবার কাচের তৈরি, খুবই পাতলা বৃত্তাকার নমনীয় একটা ফাইবার আকৃতির তৈরি। এটি প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। আচ্ছা, অপটিক্যাল ফাইবারে যদি নর্মাল, যদি তোমার এটা চিত্র আঁকা লাগে, তাহলে তুমি কি আঁকবা, নর্মালি যে চিত্রটা আঁকবা, এই অপটিক্যাল ফাইবার আমরা যদি নর্মাল চিত্র আঁকি, প্রথমে অপটিক্যাল ফাইবারের তিনটা পার্ট। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের কয়টা পার্ট, তিনটা পার্ট। তাহলে আমি জাস্ট তিনটা পার্ট আঁকতেছি। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, যে যে ভিতরের যে পার্টটা যেটা আছে, এটাকে বলা হয় কোর। ভিতরে মানে ভিতরে যে অংশটা, সেটা কি, যেদিকে, যাক আমরা চিত্র যদি এখানে বইয়ে যদি থাকে, তাহলে আমরা একটু দেখি। যে বইয়ের চিত্র নাই, আমি একটু দেখাচ্ছি, সমস্যা নেই, আবার রাখি। অপটিক্যাল ফাইবার দেখো, তাহলে অপটিক্যাল ফাইবারের প্রথমে যে ভিতরে যে অংশটা থাকে, সেটাকে বলা হয় কোর। এরপরে এর ভিতরে যে অংশটা থাকে, সরি, এর বাইরে যে অংশটা থাকে, মানে সবার ভিতরে যে অংশটা থাকে, সেটাকে বলা হয় কি কোর, সেটাকে বলা হয় কি কোর। এই কোরের মধ্য দিয়ে কি আলোক রশ্মি চলাচল করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে কোরের উপরের যে অংশটা থাকে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ক্ল্যাডিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে সর্বাপেক্ষা যেটা বাইরে যেটা থাকে, চিত্রটা যদি এরকম না আর কি, হ্যাঁ, তোমরা একটু গুগল থেকে জাস্ট এই চিত্রটা একটু দেখে নিবা, ভুল হবে আর কি। এই বাইরে যে অংশটা থাকে, সেটাকে বলা হয় ক্ল্যাডিং, সরি জ্যাকেট। তাহলে এই অপটিক্যাল ফাইবারের পার্ট হচ্ছে তিনটা। অপটিক্যাল ফাইবারের তিনটা পার্ট, এই যে ভিতরের যে পার্টটা, এই যে ভিতরের পার্ট, এটাকে বলা হয় কোর, উপরেরটাকে বলা হয় ক্ল্যাডিং, তার উপরে সেই যে সবার বাইরে, এটাকে বলা হয় কি জ্যাকেট। আচ্ছা, কোনটার কাজ কি আমরা একটু যদি দেখি, তাহলে অপটিক্যাল ফাইবারের তিনটা পার্ট, ভিতরের যে পার্টটা সেটাকে বলা হয় কোর, বাইরে যেটাকে বলা হয় ক্ল্যাডিং, এর সবার বাইরে যেটা কি জ্যাকেট। কোর হচ্ছে কি করে, দেখো কোর হচ্ছে সবচেয়ে ভিতরের অংশ। এটা কি নর্মালি কাচের তৈরি বা প্লাস্টিকের তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে কি করে, তোমার আলোর যে প্রতিফলন, মানে আলোর প্রতিফলন ঘটায় কি করে, মানে ডেটা ট্রান্সমিট করে আর কি। আচ্ছা, এর রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে, রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে এর আলোর প্রতিসরাঙ্ক, আলোর প্রতিসরাঙ্ক কি অনেক বেশি, মানে যে বস্তুর প্রতিসরাঙ্ক অনেক বেশি, সেটা হচ্ছে কি, যেটা মানে কোন কোন বস্তুর যদি প্রতিসরাঙ্ক অনেক বেশি থাকে, ঠিক আছে, রিফ্রেক্টিভ ইন্ডেক্স বেশি থাকে, কি বলছে দেখো, এর রিফ্রেক্টিং ইন্ডেক্স ক্ল্যাডিং এবং ক্ল্যাডিং এর রিফ্রেক্টিং ইন্ডেক্স এর চেয়ে বেশি আছে। দেখো, তাহলে মানে আলো ভিতরে যে অংশটা, সেটা কুর, আর কুরের রিফ্লেক্টিং ইন্ডেক্সের পরিমাণ, মানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স বা আলোর প্রতিসরাঙ্ক কি থাকে, বেশি থাকে কার তুলনায়, ক্ল্যাডিং এবং জ্যাকেটের তুলনায়। আর ভিতরের এই কুরের যে রিফ্লেক্টিভ ইন্ডেক্স যেহেতু বেশি, সেজন্য কি করে, এটা দ্রুত আলোর গতিতে, এটা কি করে, আলোর গতিতে তোমার হচ্ছে কি, আলোর প্রতিফলন মানে আলোর গতিতে 3 × 10⁻⁸ গতিতে কি করা, এটা সিগন্যাল প্রেরণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা কিভাবে করে, এটা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে, সহজ কথা, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, প্রথমে তোমার যদি আসলে আমি যদি জাস্ট কার্য বর্ণনা না বলি, কনস্ট্রাকশনটা একটু বলি। তিনটে পার্ট, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর কি, ভিতরের অংশ, এটা কি কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যেটা কি রিফ্লেক্টিভ ইন্ডেক্স কি ক্ল্যাডিং এবং জ্যাকেটের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, শেষ। যেটা কি মূল আলোর প্রতিফলনে কাজ করে, শেষ। ক্ল্যাডিং কি, ক্ল্যাডিং হচ্ছে কি,
এটা প্লাস্টিকের তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে কি কোরকে বেষ্টনী থাকে, কোরের উপরের পাটটা। এটা রিফ্লেক্টিং ইন্ডেক্স বা আলোর প্রতিসরণাঙ্ক হচ্ছে কি কোরের থেকে কম। আর জ্যাকেট হচ্ছে কি সবার বাইরের পার্ট, যেটা সবার বাইরের পার্ট এটাকে বলা হয় জ্যাকেট। আর জ্যাকেটটা কি কাজ করে নর্মালি হচ্ছে কি এটাকে বাইরে মানে যান্ত্রিক আঘাত থেকে, মোচড় থেকে রক্ষা করে আর কি। তাহলে বাইরের যে পার্টটা সেটাকে বলা হয় জ্যাকেট। তাহলে দেখো এটা আসলে কেমনে কাজটা কেমনে করে আমি যদি একটু বলি সহজ ভাষায়, তাহলে দেখো আমরা জানি আলো যখন হচ্ছে কি হালকা মাধ্যম থেকে, হ্যাঁ, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন হচ্ছে কি আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করে তখন হচ্ছে অবিলম্বের দিকে সরে যায়, ঠিক আছে, অবিলম্বের দিকে সরে যায়। আচ্ছা, অবিলম্বের দিকে সরে যায়। এখন দেখো এখন হচ্ছে কথাটা হচ্ছে যে, আলো আমরা কি জানি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন প্রবেশ করে আলো কি হয়? অবিলম্বের দিকে সরে যায়। এইভাবে যদি আমরা কি করি, এর হচ্ছে তোমার এই আলোক রশ্মিটা যদি কি করি এর অ্যাঙ্গেলের পরিমাণটা বাড়াই, তাহলে একসময় কি হবে এটা অবিলম্ব বরাবর যাবে, অবিলম্ব বরাবর যাবে, ঠিক আছে। তো অবিলম্ব বরাবর যাওয়ার পরে তার থেকেও যদি বেশি অ্যাঙ্গেল দিই, তার থেকেও বেশি অ্যাঙ্গেল মানে অবিলম্ব বরাবর যখন যাবে, এটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর কি, বা যেটাকে সংকট কোণ বলি আর কি। যারা ফিজিক্স পড়ছে আশা করি বুঝবা। তো তার থেকেও যদি বেশি অ্যাঙ্গেলের দিই, মানে আলোর যে আমার আপতিত রশ্মিটা যদি খুব মানে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি দিই, তখন কি করে সেটা কি তোমার, সেটা হচ্ছে কি মানে সেটা তোমার তখন হচ্ছে কি অবিলম্ব বড় না গিয়ে তখন সেটা কি করে আবার যে পথে আছে সেটা কি আবার এইভাবে ব্যাক করে, মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়। মানে যত বেশি তোমার হচ্ছে কি যত বেশি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যত বেশি মানে কোণে প্রয়োগ করা হবে, মানে রশ্মিটা যখন কি হবে মানে আগত রশ্মি যখন কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি কোণে আবর্তিত হবে, তখন কি হবে সেটা তোমার কি হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তাহলে দেখো এখানে মেইনলি হচ্ছে ঘটনাটা আসলে কি করছে, এই যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে কি ইনসিডেন্ট লাইট ওয়েভ মানে কি আপতিত আলোক রশ্মি, আপতিত আলোক রশ্মি যখন কি হচ্ছে এই এটা যখন হচ্ছে কোরে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন সেটা হচ্ছে কি তখন তোমার হচ্ছে কি এটা প্রতিফলিত হইলো। এই প্রতিফলিত হওয়ার ফলে পরবর্তীতে আবার কি এইখানে যে কুলটা ডেকে কাচের আবার এখান থেকে প্রতিফলিত হয়ে কি আবার এই যে এখানে অবিলম্ব বরাবর যাবে, আবার অবিলম্ব বরাবর যেতে হচ্ছে আবার এটা কি প্রতিফলিত হবে। তার মানে হচ্ছে কি এটা ওভারঅল কি হবে প্রতিফলিত হয়ে, প্রতিফলিত হয়ে সেটা তোমার হচ্ছে কি আলোর গতিতে মানে যে লাইট ইনসিডেন্ট যে অ্যাঙ্গেল মানে আপতিত যে রশ্মিটা সেটা কি আলোর গতিতে কি করবে মানে সেন্ডিং থেকে রিসিভিং এর দিকে যাবে, সিগন্যালটা যাবে বা ডেটা ট্রান্সমিট করবে। তো ওভারঅল যদি আমি শর্টকাটে বলতে চাই, অপটিক্যাল ফাইবার হচ্ছে কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপরে কাজ করে। আর সেটা হচ্ছে কি তিনটে পার্ট নিয়ে গঠিত। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর হচ্ছে সবচেয়ে ভিতরের পার্ট, যেটা হচ্ছে কি আলোর প্রতিসংখ্যা অনেক বেশি থাকে। আর এটার হচ্ছে এই কোরের হচ্ছে কি আলোর প্রতিসংখ্যা অনেক বেশি, আর এটা হচ্ছে কি মূল কাজটা করে থাকে, যেটা হচ্ছে কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটায়। আর ক্ল্যাডিং হচ্ছে কি এই কোরের উপরের পার্ট, যেটা হচ্ছে কি এই কোরকে বেষ্টনী দিয়ে রাখে, প্লাস্টিকের তৈরি আবরণ। আর জ্যাকেট হচ্ছে কি এই কোর এবং ক্ল্যাডিং কে বাইরের আবরণ, যেটা কি সেটাকে বলা হয় জ্যাকেট। আর জ্যাকেট কি করে এই কোর এবং ক্ল্যাডিং দুইটাকে কি করে বাইরে যান্ত্রিক আঘাত, বাষ্প, মোচড়, এই তাপচাপ থেকে রক্ষা করে। তাহলে আশা করি তোমরা হচ্ছে অপটিক্যাল ফাইবারের কনস্ট্রাকশনটা বুঝতে পারছো। কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল এটা একটু লাগবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম। আর হচ্ছে অপটিক্যাল ফাইবারের ব্যবহার, হ্যাঁ সুবিধা লাগবে না, অপটিক্যাল ফাইবারের ব্যবহার এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সংক্ষিপ্ততে আসবে। তাহলে আশা করি আমি যে সাজেশন বা যে প্রশ্নগুলো দিছিলাম তোমাদের সবগুলো প্রশ্ন সলভ করছি। ক্লাসটা 1 ঘন্টা প্রায় 30 মিনিট, হ্যাঁ একদম প্রায় একটু সময় বেশি হয়েছে। তো তোমরা হচ্ছে সবাই যদি ক্লাসটা যদি মানে একবারে দেখো, তাহলে তুমি আশা করি যে তুমি পরীক্ষা ইনশাল্লাহ প্লাস পাবা আর কি নিজে লিখে। তাহলে এই 10টা রচনামূলক আমি মোটামুটি সলভ করে দিছি। আর সংক্ষিপ্তর জন্য কি বললাম, সংক্ষিপ্তর জন্য সরি অতি সংক্ষিপ্তর জন্য বলছি কি লাস্টে যে বোর্ড কোশ্চেন যেগুলো আছে 5টা, এগুলো ছিঁড়ে তুমি নিজে পড়বা। আর এই রচনামূলক যে 10টা 9টা পড়াইছি এগুলো তুমি যদি বিস্তারিত বুঝে থাকো, তাহলে তোমার সংক্ষিপ্ত গুলো এমনি কভার হয়ে যাবে। আর সংক্ষিপ্ত আমি একটু ভিতরে বলে দিছি ভিডিওতে কোন কোনগুলো পড়তে হবে। তো সবার জন্য শুভকামনা রইলো, ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।